গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন। আজকের এই সেশনে আমরা প্রিমিয়াম আইএলটিএস এর আরেকটি প্র্যাকটিস ক্লাস করতে যাচ্ছি। আমাদের ওরিয়েন্টেশনটা ডেটেড হয়েছে যে আগামী শুক্রবারে আমাদের ওরিয়েন্টেশন হবে। তাহলে আজকে আমরা হচ্ছে তার আগের একটা প্র্যাকটিস ক্লাস পাচ্ছি। আজকে আমরা রিডিং এর প্র্যাকটিস ক্লাসটা করব। এছাড়া আমরা অল্প করে একটু আলোচনা করব যে প্রিমিয়াম এই কোর্সটাতে কি থাকছে, কেন এটা ডিফারেন্ট হবে অন্য মানে আমাদের প্রিভিয়াস কোর্সের তুলনায়, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। বাট তার আগে এখন যারা জয়েন করেছেন আমাদের সাথে খুব কষ্ট করে শীতের এই রাতে, 18 জন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা কে থেকে জয়েন করেছেন একটু আমাকে লিখে ফেলেন। হ্যাঁ, লিখছেন। মাসুদ জয়েন করেছেন খাগড়াছড়ি থেকে, তাইফ মোহাম্মদপুর থেকে, থ্যাংক ইউ। দেব জয়েন করেছেন মিরপুর 2 থেকে, দেবজিৎ। ওকে। তো আমরা যে কোর্সটার ব্যাপারে জানার জন্য বা যে কোর্সটার প্র্যাকটিসের জন্য আমরা জয়েন করেছি, সেটা হচ্ছে এটা, প্রিমিয়াম কোর্স। প্রিমিয়াম শব্দটা কেন প্রিমিয়াম? তার কারণ হচ্ছে যে আমরা আম, মোটামুটি 2023 সালের শেষ থেকে 24 সালের পুরোটা এবং 25-এর এই শুরু পর্যন্ত আমরা আসলে অনলাইনে প্ল্যাটফর্মে আইএলটিএস, প্রি আইএলটিএস বিভিন্ন কোর্সগুলো রান করছি। এবং আমাদের রেগুলার আইএলটিএস এর কোর্স একটি আছে। আমরা রেগুলার আইএলটিএস কোর্সটার সাথে সাথে আমাদের রেগুলার আইএলটিএস কোর্সে চলবে, কিন্তু তার সাথে আমরা আরো একটু এক্সট্রা কিছু নিয়ে আসার চেষ্টা করেছি 2025 সালের ডিমান্ড অনুসারে। এবং যেখানে আমরা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব, ওই সমস্ত স্টুডেন্টরাও আমরা এক্সপেক্ট করছি এখানে জয়েন করবে, যারা হয়তো চাচ্ছেন যে একটু তারা বেটার কিছু ফ্যাসিলিটি বা তারা একটু পরিশ্রম করতে চাচ্ছেন, পাশাপাশি তারা সাপোর্ট পেতে চাচ্ছেন ভালো একটা স্কুলের জন্য। তো সেই চাওয়াটাকে আসলে সম্মান জানানোর জন্য আমরা নতুন করে ডিজাইন করেছি এই কোর্সটা, যেটার ক্লাসগুলো পুরোটাই কন্ডাক্ট করব আমি। আমার নাম শেখ ফারবিন। এখানে আজকে যারা জয়েন করেছেন অনেকেই আমাকে চেনেন, অনেকে আমার পুরনো স্টুডেন্ট। আগে তারা রেগুলার কোর্স ব্যাচে কোর্স করেছেন, করে আপনারা আবারও আমাকে আসলে সম্মানিত করতেছেন যে আপনারা প্রিমিয়াম ব্যাচের জন্য আপনারা ইন্টারেস্টেড হয়েছেন। আম, তো আপনারা অনেকে আমাকে চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য আবার একটু বলছি। আমার নাম শেখ ফারবিন। আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, এবং তারপর আমি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের A2 to B2 লেভেলের এক্সামিনার হিসেবে জয়েন করি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ লিটারেচারের। এছাড়া আমি আইএলটিএস এর ট্রেনিং দিচ্ছি 2008 সাল থেকে আসলে। আমার আইএলটিএস এর স্কোর আছে এখানে স্ক্রিনে, আমি যেটা দেখছি সেটা আমার লাস্ট স্কোরটা। আমি দুবার হচ্ছে ব্যান্ড 9 স্কোর করেছি, অল টুগেদার মানে টোটাল ব্যান্ড স্কোর 9 করেছি। তো এর বাইরে আমি 2017 সাল থেকে অনলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি। এবং 2020-এর পরে মোটামুটি 2023 সালে, 23 সালের শেষের দিকে অ্যাকচুয়ালি আমার অনলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স এবং আইএলটিএস এর ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু মিলে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করি, যেটা হচ্ছে ইংলিশ হান্টার। তো ইংলিশ হান্টার এই প্ল্যাটফর্ম থেকে আমরা আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান করি। এবং আমরা এটা দেখাতে চাচ্ছিলাম যে আসলে উইথ প্রপার টেকনোলজি অ্যান্ড প্রপার ট্রেন্ড trainer actually, it is very much possible create an environment where you can learn and practice over online from any part of our country. So এইটা আমাদের একটা পয়েন্ট মেক করা ছিল, এবং এই পয়েন্টের উপর বেস করে আমরা আসলে ট্রেনিং দিয়ে এসেছি। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা খুবই ভালো আসলে স্টুডেন্টদের কাছ থেকে রেসপন্স পেয়েছি। আমাদের যে স্টুডেন্টরা তারা রেজাল্টও করেছেন, এবং তারা আমাদের সাথে এখনো কানেক্টেড আছেন, অলমোস্ট সব স্টুডেন্টরাই। সো এটা অনেক বড় একটা আসলে আমি বলবো যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে স্টুডেন্টরা আমাদের আসলে পাশে আছেন এখন। তো অল টুগেদার এটার উপর বেস করে আমরা 2025 সালে আমাদের এখন নেক্সট স্কেলে যেতে যাচ্ছি। সাদিয়ার কথা শুনতে পাচ্ছেন আমার, তাই না? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি নাও, কামরুল? ভাইয়া কথা শোনা যাচ্ছে কিন্তু অনেক জি। কম লাগছে? আস্তে আচ্ছা শোনা মোটামুটি। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস চেক করে জি দেখি, ভাইয়া হ্যাঁ আমার শুনতেছি। আচ্ছা, তারপরে সাদিয়ার আমি জাস্ট 30 সেকেন্ড লাগবে আমার চেকটা করতে। ওকে। তো এরই ফলশ্রুতিতে 2025-এ আমরা হচ্ছে আরো বেশ কিছু আহ, আমরা কোর্স ইনক্লুড করছি, আমাদের প্ল্যাটফর্মটাও বড় করছি। তো সেই অর্থে এখন রেগুলার আইএলটিএস আমাদের রান হবে
আমাদের আরো টিচাররা আমাদের সাথে জয়েন করেছেন। এবং একটা জিনিস আপনাদের এই শুরু থেকেই বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে ইট ইজ মানে আমার যে যারা আর কি, কি বলে জিনিসটা, আমার যারা ইনস্ট্রাক্টর, যারা এই প্ল্যাটফর্মে জয়েন করেছেন ইনস্ট্রাক্টর হিসেবে, যারা সামনে ভালো স্কোর করেছেন, আসলে করেই আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে এসেছেন, এবং আমার অ্যাডমিনেও জয়েন করেছেন কয়েকজন, তারা সবাই সবাই আমার এই মানে এই প্ল্যাটফর্মের স্টুডেন্ট। তো এই প্ল্যাটফর্মের স্টুডেন্টরাই আসলে আমার সাথে জয়েন করছে, তারা ভালো স্কোর করে আমার প্ল্যাটফর্মের টিচার হিসেবে জয়েন করছে, তারা অ্যাডমিন হিসেবে জয়েন করছে। সো এই সব মিলে এই প্ল্যাটফর্মটা আমাদের আসলে ফ্লারিশ করছে। তো সেই অর্থে আমরা আরো কিছু কোর্স স্টার্ট করেছি, আমরা স্পোকেন স্টার্ট করেছি, আমরা স্টার্ট করতে যাচ্ছি কর্পোরেট আইএলটিএস, আমরা কিডস ইংলিশ স্টার্ট করতে যাচ্ছি, এবং আমরা আহ, মোটামুটি গত বছর থেকেই প্ল্যান ছিল যে প্রিমিয়াম আইএলটিএসটা শুরু করব, তো আমরা এই বছরের শুরুতে এটা শুরু করতে যাচ্ছি। আজকে এখন আমি আপনাদেরকে কিছুটা সময় নিব এটার ব্যাপারে বলার জন্য, এবং পরের অংশে আমরা আজকে আসলে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আমরা দেখব যে অনলাইনে রিডিং প্র্যাকটিসটা করা পসিবল কিনা, আসলে এটা আমরা দেখব। আজকে আপনাদের যারা নতুন, আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে, কিছু প্রশ্নের আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমি ক্লাসের মধ্যে একটা ফর্ম দিব আপনাদেরকে, যে ফর্মটা আপনারা পূরণ করলে, এবং ওখানে প্রশ্ন ফার্দার আপনারা যদি আজকের ক্লাসে প্রশ্ন করতে না পারেন, ওই ফর্মটাতে আপনারা প্রশ্নটা লিখতে পারবেন, যেটা জবাব আমি দিয়ে দেবো। আর এই ক্লাসের উপরে আমি আপনাদেরকে একটা পিডিএফ, ক্লাসটার সামারি আর কি, ওয়ার্কশিটও আমি দিতে চাচ্ছি, যেটাও ওই ফর্মটা আপনারা যদি পূরণ করেন, ওখানে আমি মেইল করে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? সো চলুন আমরা এবার তাহলে একটু ফার্দার আগাই। তো আমাদের এই কোর্সটা প্রিমিয়াম কোর্স, এটার যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখেছি তার মধ্যে প্রথম আছে 80+ লাইভ ক্লাসেস। তো এটা আমি আপনাদেরকে গত সপ্তাহে জানিয়েছিলাম, যে গত সপ্তাহে যারা আমার সাথে প্র্যাকটিস ক্লাসে জয়েন করেছিলেন, যে 80+ লাইভ ক্লাসেস। আমরা রিসেন্ট টাইমে এটা হিসেব করে দেখলাম যে আসলে আজকে যেটা আমি আপনাদের ব্যাখ্যা করব, যে লাইভ ক্লাস আসলে আমাদের 100+ হয়ে যাবে আসলে এই প্রিমিয়াম ব্যাচের জন্য, আমাদের যে প্ল্যানটা। তো এটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো 80+ লাইভ ক্লাসেস প্লাস আমাদের অফলাইন সেশনস থাকবে। এক্সাম সেন্টারে মক টেস্ট দিতে পারবে যারা এই প্রি মানে আইএলটিএস প্রিমিয়াম ব্যাচে যারা জয়েন করছেন। হার্ড কপি বুকস তারা পাবেন, আমাদের কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো এই কোর্সের সাথেই দেওয়া হবে। এছাড়া আপডেটেড, মানে প্রতিটা এই এই বছরের জন্য বা এই জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ যারা পরীক্ষা দেবেন, ওই সময় রিসেন্ট টাইপের প্রশ্নের উপর বেস করে আমার কিছু পার্সোনাল নোট থাকে, যে নোটগুলোকে আমি তৈরি করে আপনাদেরকে আসলে দিব। So, ওই নোটগুলো আপনাদের মূল বইয়ের পাশাপাশি হেল্প হবে। প্রতিটি ক্লাসের সাথেই ওয়ার্কশিট দেওয়া হবে। এই ওয়ার্কশিটে পুরো ক্লাসের সামারির পাশাপাশি কিছু স্পেশাল নোট, কিছু সাজেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনাদের কাজে লাগে সেটা দেওয়া হবে। প্লাস এই কোর্সের সাথেই হায়ার এডুকেশনের যে প্রসেসিংটা, প্রসেসিং এর সাজেশনটা, এটা আসলে হায়ার এডুকেশনের জন্য এটা পুরোপুরি ফ্রি আপনাদেরকে দেয়া হবে। যারা হায়ার এডুকেশন করতে যেতে চাচ্ছেন না, ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন, তাদেরকেও আমরা হচ্ছে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা হেল্প করার চেষ্টা করব। হায়ার এডুকেশনের ক্ষেত্রে হয়তো বেশি হেল্প করতে পারবো, বাট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা আপনাদেরকে হেল্প করব। এবং এছাড়াও আরো কিছু ফিচার এটার সাথে আছে, সাপোর এক্সামিনি সেশনস আছে, আপনাদের এক্সট্রা কেয়ারের ব্যাপার আছে, এই জিনিসগুলো সবই সবগুলো মিলিয়ে আসলে আমাদের এই প্রিমিয়াম কোর্সের সবগুলো ক্লাস আমি আসলে নেব। উম, তো রেগুলার ব্যাচের সাথে এটা আরেকটা পার্থক্য, যে রেগুলার ব্যাচের ক্লাসগুলো এখন আর আমি নেব না আসলে, আমাদের নতুন যেই টিচাররা জয়েন করেছেন তারা আসলে নেবেন। প্রিমিয়াম কোর্সটাই মূলত টোটালি এখন আমি নেব। এটার সাথে আমি আসলে সরাসরি কানেক্টেড থাকবো। তো ক্লাস কি কি হবে, ক্লাসগুলো দিকে আবার একটু দেখি। এখানে আমাদের মূল যে কোর্সের ক্লাসগুলো, সেগুলো 30টি ক্লাস, লাইভ ক্লাসগুলো এগুলো হবে, এবং সবগুলো ক্লাস আমি আপনাদের নেব। ক্লাসগুলোর ডিজাইনে কিছু চেঞ্জ করা হয়েছে 2025 সালের কিছু চেঞ্জের উপর বেস করে। আপনারা জানেন যে 2025 সালে কিছু চেঞ্জ হয়েছে, এবং কিছু চেঞ্জ হতে যাচ্ছে আইএলটিএস এ। তো এই চেঞ্জগুলোর উপর বেস করে 2025-এর যে পরিবর্তনগুলো, ফেব্রুয়ারি থেকে যে পরিবর্তনগুলো অ্যাপ্লিকেবল হতে যাচ্ছে, তার উপর বেস করে আমরা মোটামুটি পুরো আমাদের কোর্সটাকে আবার ঢেলে সাজিয়েছি। সো এই নতুন কোর্সটাই আসলে, বা নতুন করে অ্যাপ্রোচটাই আমাদের এই মূল 30টা কোর্সের ক্লাস আলোচনা হবে। 30টা কোর্সের ক্লাস আপনাদের চলবে হচ্ছে সপ্তাহে 3 দিন করে।
তো এটাতে 2 মাস 1 সপ্তাহের মধ্যে আপনাদের মূল কোর্সটা শেষ হবে। তো মূল কোর্সটা আপনাদের শেষ হওয়ার পরে বা এর পাশাপাশি আপনারা আরো এক্সট্রা ক্লাস আসলে পাবেন। সেই ক্লাসগুলোর মধ্যে আছে প্রথম যেই সিরিজের ক্লাসটা, সেটাকে আমরা বলছি ফোকাস প্লাস ক্লাসেস। ফোকাস প্লাস ক্লাসগুলো হচ্ছে এটা আমাদের মূল কোর্সের ক্লাস ছাড়াও এক্সট্রা 3টা করে ক্লাস প্রতি সপ্তাহে, সপ্তাহে 3 দিন করে সন্ধ্যা 7টার সময়। আহ, এটার সিলেবাসটা আপনাদেরকে মানে টাইম লাইনটা আপনাদের সাথে অবশ্যই দেবো। আপনারা রবি মঙ্গল বৃহস্পতিবারে প্রিমিয়াম ব্যাচে যারা কোর্সে জয়েন করতে যাচ্ছেন, আপনাদের ক্লাসগুলো হবে রবি মঙ্গল বৃহস্পতিবার। হুম। সানডে টিউসডে থার্সডে। আর ফোকাস প্লাস ক্লাসগুলো হচ্ছে শনি সোম বুধবারে সন্ধ্যা 7টায়, আবার 10টাতেও হতে পারে। তো এটা সিলেবাসটা আপনাদের 7টার আগে হবে না, মানে সবাই আসলে জয়েন করতে আপনারা পারবেন। ফোকাস প্লাস ক্লাসগুলো হচ্ছে প্যারালাল কিছু ক্লাস আমাদের, লিসনিং রিডিং রাইটিং এরকম কিছু বিষয়ের উপর আমাদের সপ্তাহে 3 দিন করে এই ক্লাসগুলো চলবে। এই ক্লাসগুলোতে আম, আমরা প্র্যাকটিস করব কেমব্রিজের যে বইগুলোর উপর আমরা মূল কোর্সের ক্লাসে বিভিন্ন টেকনিক দেখছি। এখানে আমাদেরকে ওই মানে এর বাইরে কেমব্রিজের যে বইগুলো আছে, মানে কেমব্রিজ 15 থেকে 18 পর্যন্ত যে বইগুলোতে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কের ওই বইগুলোতে আমাদেরকে আরো সলভ করা হবে। তো ফোকাস প্লাস ক্লাসগুলো মূলত কেমব্রিজ সলভ ক্লাস প্লাস আমাদের ক্লাসে যে টেকনিকগুলো, স্পিকিং রাইটিং এর যে টেকনিকগুলো আলোচনা করা হচ্ছে, সেগুলোকেও আমরা এখানে এক্সারসাইজ করব। তো ফোকাস প্লাস ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, তার মানে আপনারা ওভারঅল আমরা যদি কোর্সের ডিউরেশনটা ধরি আর কি, 3 মাসের ডিউরেশন, সাধারণত 3 মাসের মধ্যে আপনারা সবাই পরীক্ষা দেবেন। 3 মাসে আপনারা এখানে আসলে 36টা ক্লাস মিনিমাম পেতে যাচ্ছেন। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে ফ্রাইডে রিভিউ সেশন। এটা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদের প্রতি সপ্তাহে ক্লাস, এই সপ্তাহে কি ক্লাসগুলো হলো তার উপর একটা রিভিউ সেশন হবে, আমি আমি যেটা আসলে কন্ডাক্ট করবো সামনাসামনি। তো এই রিভিউ সেশনটা হচ্ছে অফলাইন সেশন। এটা অনুষ্ঠিত হবে হচ্ছে মহাখালী ডিওএইচএস এ, আমাদের যে অফিস আছে, আমার যে অফিস আছে সেখানে। তো ওখানে স্টুডেন্টরা আপনারা যারা আছেন আপনারা জয়েন করতে পারবেন। ওখানে আমি আপনাদের সাথে এই সপ্তাহের আলোচনাগুলো মানে এই সপ্তাহের ক্লাসগুলো নিয়ে আলোচনা করবো, কার কোনো প্রবলেম থাকলে সামনাসামনি ও দেখিয়ে দেবো। আপনারা কেউ যদি এই ক্লাসটাতে জয়েন করতে না পারেন, যেহেতু অনেকেই হয়তো ঢাকার বাইরে থেকে আপনারা কোর্সটা করতে যাচ্ছেন, আপনারা ওই সেশনটায় অনলাইনেও আমার সাথে জয়েন করতে পারবেন। বাট এটাতে ওই যে আমি এখানে যেটা বলেছিলাম যে অফলাইন সেশন, এটা হচ্ছে সেই অফলাইন সেশন ঐচ্ছিক আর কি। আপনারা চাইলে অফলাইনে আমার সাথে এসে দেখা করেও সেশনটা করতে পারেন, বা আপনারা চাইলে অনলাইনে আপনাদের বাসা থেকেও আপনারা আমার এই সেশনটাতে জয়েন করতে পারবেন। ফ্রাইডে ইভিনিং প্র্যাকটিস, তো এটা হচ্ছে আমাদের সপ্তাহে 1 দিন করে হবে, 3 মাস ধরেই এই সেশনটা আপনাদের হবে। তো আপনারা ওভারঅল 3 মাসে 12টা সপ্তাহে 12টা রিভিউ সেশন আমার সাথে পাচ্ছেন। ফ্রাইডে ইভিনিং এর প্র্যাকটিস, এটা হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবারে এটা চলতে থাকবে। এর 3 মাসে আপনারা 12টা ক্লাস পাবেন। এটা আপনারা ইভেন যদি আপনাদের কোর্স শেষ হয়ে যায়, আইএলটিএস দিয়ে ফেলেছেন, তারপরেও আপনাদের যত ইচ্ছা এই সেশন গুলোতে আপনারা প্র্যাকটিস করে মানে অ্যাটেন্ড করে স্পিকিং প্র্যাকটিস গুলো আপনাদের চালিয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রাইডে ইভিনিং এর প্র্যাকটিস। সো এটা 12টা সেশন আসলে 3 মাসে। আর তারপরে হচ্ছে আপনাদের এক্সামিনেশন। এক্সামিনেশনটা আপনাদের প্রতি সপ্তাহে একটা করে হবেই। এটাতে আপনারা প্রথম থেকেই জয়েন করতে পারবেন, এবং 3 মাসে এখানেও আপনারা আরো এক্সট্রা 12টা ক্লাস পাচ্ছেন। তো সব মিলে এই আমরা এই পুরোটাকে মানে মূল কোর্সের বাইরের এই ক্লাসগুলোকে আমরা বলছি স্কোর বুস্টার লাইভ ক্লাসেস। তো এই ক্লাসগুলো আপনার হচ্ছে হেল্প করবে স্কোরকে বুস্ট করার জন্য মূল কোর্সের বাইরে। তো এই স্কোর বুস্টার ক্লাসগুলো অ্যাকচুয়ালি 3 মাসে আপনি মিনিমাম 72টা ক্লাস আসলে পাচ্ছেন, সেশন আসলে পাচ্ছেন। তো 3 মাসের আমরা যদি একটা প্ল্যান করি, তাহলে 2 মাসে আমাদের হচ্ছে 30টা লাইভ ক্লাস থাকছে। আর তারপর হচ্ছে আরো এক্সট্রা 3 মাসের ডিউরেশন আপনি আরো 72টা ক্লাস আসলে পাচ্ছেন। সো যেটা বলেছিলাম যে 102 100+ ক্লাস হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আপনাদের জন্য আমাদের আসলে প্রিমিয়াম ব্যাচের অফার, যে এই সেশনস গুলো আমাদের আসলে চলবে। আর এক্সট্রা যে ফ্যাসিলিটির গুলো কথা বললাম, যে আপনাদের ওয়ার্কশিট, হ্যাঁ, এবং বিশেষ করে কোর্সের ডিজাইনটা 2025 সালের চেঞ্জ অ্যাপ্রোচ অনুযায়ী আপনাদের আমরা পুরোটাকে আসলে ঢেলে সাজাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমাদের আসলে প্রিমিয়াম কোর্সটা। সো এই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স। আর আজকে আমরা এই প্রিমিয়াম কোর্সের এটার ব্যাপারে আমরা আরো ডিটেল আলোচনা করব আপনাদের সাথে। আমরা আরো আলোচনা করব হচ্ছে শুক্রবারে, আগামী শুক্রবারে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, ওই দিন আমরা টোটাল টাইমটা আসলে এটা নিয়ে কথা বলবো।
আপনাদেরকে আমি আশা করব যে আপনারা অ্যাডমিশনটা নিয়ে নেওয়ার পরে আপনারা আর কিছু প্রশ্ন বা সাজেশন আপনারা তৈরি করবেন যে স্যার এইভাবে ওকে আমাদেরকে হেল্প করা যেতে পারে কিনা। সেগুলো আমি সেদিন আসলে আপনাদের সাথে শুনবো। আজকে আমরা একটু সরাসরি চলে যেতে চাচ্ছি প্র্যাকটিসে। আজকে আমি চাই যে আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা একটু সিট ব্যাক, রিল্যাক্স করুন এবং দেখুন যে অনলাইনে রিডিং সেশনটা, আজকে আমরা এটা দেখবো যে রিডিংটা, ধরুন আপনাদের কাছে বই নাই কোনো একটা কারণে, কোনো একটা দিন আপনারা হয়তো বাইরে আছেন, রিডিং এর জন্য আপনাদের বই নেই, বাট স্টিল আপনারা হচ্ছে করতে পারছেন কিনা, এক্সেস করতে পারছেন কিনা, ক্লাসের সেশনে এক্সেস করতে পারছেন কিনা। নাইম একটা প্রশ্ন করেছে, আর এই জায়গায় এসে আমি একটা জিনিস করছি এখন, টেক্সটটা আমি হচ্ছে হোস্ট এন্ড কো হোস্ট করে দিচ্ছি, যাতে, কারণ ফোনে যারা আছেন তাদের যেন সমস্যা না হয়, কিন্তু আপনারা টেক্সট করতে পারবেন এখন আমাকে, হ্যাঁ, অন দ্য কোর্সের ক্লাস। নাইমের প্রশ্নটার জবাব দিচ্ছি। ফোকাস প্লাস ক্লাসগুলো আসলে কবে থেকে শুরু হবে? ফোকাস প্লাস ক্লাসগুলো আপনাদের জয়েনিং এর পর থেকে আর কি, মানে আমাদের এই শুক্রবারের পর থেকে আসলে শুরু হয়ে যাবে, নেক্সট উইক থেকেই। কারণ এই শুক্রবারের পরে আপনাদের যদি রোববার থেকে ক্লাস শুরু হয়, তাহলে আপনাদের প্রথম ফ্রাইডে রিভিউ সেশন হচ্ছে পরের শুক্রবার। তো ফোকাস প্লাস ক্লাস আপনাদের একদম মানে প্রথম উইক থেকেই শুরু হয়ে যাবে। ঠিক আছে? সো এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কারো যদি হচ্ছে 3 মাস একটু ক্রস করে, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে কথা বলে, আপনাদের এডিশনাল চার্জ লাগবে না, আপনারা কথা বলে অ্যাডমিনদের সাথে কথা বলে আপনারা কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তো ওটা নিয়ে ওরিড হবেন না। তো এখন আমরা হচ্ছে রিডিংটা একটু যাচ্ছি, আর আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই ফর্মটা একটু দিব। রিডিংটা কিছুটা করার পরে আমি আপনাদের ফর্মটা ভাইয়া দিব। সরি একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ, হ্যাঁ। আপনি মাত্র বললেন যে কারো যদি 3 মাস ক্রস করে, হুম, হুম। মানে আপনি তো একটা সিলেবাস ক্রিয়েট করছেন, রাইট? মানে ওই সিলেবাস অনুযায়ী 3 মাসে আপনি শেষ করবেন। এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়াল যদি কারো শেষ না হয়, এটা মানে মানে বুঝলাম না আমি। ও আচ্ছা আচ্ছা, সাদিয়া, মানে হচ্ছে কি, ধরুন হচ্ছে 3 মাস আমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি, রাইট? কোন একটা কারণে, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, রাইট? যে আমার এক স্টুডেন্টের আজকে এক্সাম দেওয়ার কথা ছিল, হ্যাঁ, আজকে এক্সাম দেওয়ার কথা ছিল, কিন্তু ওর হচ্ছে ফ্যামিলিতে বাবা অসুস্থ হয়ে যায়, ওর হচ্ছে টেস্ট চেঞ্জ করতে ও হয়েছে। আচ্ছা। ও হুম। অ্যাটলিস্ট 2 মাস পিছিয়ে দিয়েছে। হুম। তার মানে কিন্তু এই না যে এই 2 মাস ও আমার কাছ থেকে কোনো হেল্প পাবে না, ও কিন্তু পরের ব্যাচের যে ও প্র্যাকটিস আচ্ছা, ক্লাসগুলো, মানে এক্সামিনিং যতদিন না ক্লাসগুলো আইএলটিএস হচ্ছে। পরীক্ষা দিবে ততদিন পর্যন্ত সাপোর্ট পাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আর তত আমাদের কোর্স কিন্তু আমি, 3 মাসেই শেষ হয়ে যায়। হ্যাঁ কিন্তু আমি এনকারেজ করবো হচ্ছে 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে, সাদিয়া। এটার একটা কারণ আছে, এটার কারণটা হচ্ছে এটা একদম মানে হাতে কলমে দেখা, সেটা হচ্ছে আইএলটিএস কিন্তু বেশি দিন রেখে দিলে, টেনে দিলে স্কোর কিন্তু কমে ছাড়া বাড়ে না। তো হুম। 3 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল টাইম, 3 মাস পর্যন্ত আপনার মন মেজাজ ঠিকঠাক থাকবে, আপনার ফোকাস ঠিক থাকবে। 3 মাসের পরে দেখবেন আর ভালো লাগতেছে না আইএলটিএস হ্যাঁ, নিয়ে প্রিপারেশন নিতে। আমি একটু এখানে কথা বলবো। হ্যাঁ, এমা আপা বলেন। মানে সেটা হচ্ছে যে মানে আমাদের মানে আমার বেসিক্যালি জি যে আপা। প্রচুর পরিমাণে স্টাডি গ্যাপ, তো আমি এখন পড়াটা অনেক কম মনে রাখতে পারছি। ওই যে আমি আপনাকে বললাম যে জি জি কনজাংশন জি। আমার মাথার উপর হুম, দিয়ে যাচ্ছে, হুম, হুম। কিন্তু কোনোভাবে সেটাকে রাখতে পারছি না মাথাতে। জি আপা। তো এখন মানে আমাদেরও কি 3 মাসের মধ্যেই দেওয়া উচিত নাকি? মানে আমার স্টাডি গ্যাপ কিন্তু অলমোস্ট 11 ইয়ার্স, হ্যাঁ। হুম, তো হুম। দেখা যাচ্ছে যে এখন আমার স্বাভাবিক একটু রিমেম্বার একটু কম আপনার থাকে। আপনার হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে আপনার বেশি সময় লাগতে পারে। তো আপা হুম। ওটা মাথায় রেখে আমি বলেছি যে কারো যদি বেশি সময় লাগে, তারপরেও কিন্তু আমি তাকে হচ্ছে হেল্প করব। এটা আমি যেমন না না, বলে আমি রাখলাম। সেটা বলিনি স্যার, আমি বুঝতে পেরেছি যে হেল্প করবেন। মানে আমি বলছি আপনার কবে পরীক্ষা দেওয়া উচিত, আমার experience কি? সাজেশনটা কি, হ্যাঁ আমার সাজেশনটা কি যে আপনার কবে পরীক্ষা দেওয়া উচিত। আমার হুম, হুম। সাজেশন হচ্ছে স্টিল আপনার 3 মাসের মধ্যেই, মানে 2 মাস কোর্সটা শেষ করে 1 মাস প্রিপারেশন নিয়ে আপনার তারপর 3 মাসের মধ্যেই পরীক্ষা দেওয়া উচিত হবে। বিশেষ করে আপনার জন্য আরো বেশি জরুরি দরকার, কারণ হচ্ছে আমাদের কিন্তু লাইফ, মানে লাইফের ব্যস্ততা, রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে আপা, তাই না? আপনার হুম। কিন্তু লাইফের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো মাথায় কখন কোন প্রেশার চলে আসবে, কোন টেনশন চলে আসবে, দেখবেন যে আর আইএলটিএস এর জন্য সময় যতখানি এখন মানে
3 মাস যদি ভাবেন যে হ্যাঁ 3 মাসে আমি একটু সময় ব্যয় ব্যয় করবো, শুক্রবার শুক্রবার করে ধরেন একটু, হ্যাঁ, মানে এমনিতে বেসিক্যালি শুক্র, আমার স্কোরটা তো একটু বেশি দরকার, কারণ আমি হ্যাঁ মাস্টার্স এর জন্য যাচ্ছি, জি ডবল জি, মাস্টার্স, 7.5। তো এই বলে জন্য ভালো আর হয়। কি, মানে একটু বেশি মানে আমাকে ফোকাস দিতে হবে আর কি। এটা এটা হচ্ছে আপা আমরা বুঝতে পারবো, হ্যাঁ এটা আমরা অর্গানিক ওয়েতেই বুঝতে পারবো, আপনি আমি আমরা সবাই বুঝতে পারবো। এটা আমরা বুঝতে পারবো 2 মাস যাওয়ার পরে আর কি, ধরুন 2 মাসের পরে আপনি যখন হচ্ছে এই এক্সামিনেশন গুলোতে জয়েন করবেন, যদি আপনি দেখেন যে ভাইয়া আমার তো 7 দরকার, তো আমি সবগুলো ক্লাসকে রিভিউ করেছি, আমি প্র্যাকটিস করছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার টাইমটা, রিডিং এর টাইমটা এখন আমি হচ্ছে ম্যাচ করতে পারছি না, আমি হয়তো আরো কিছুদিন যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমার এই স্কিলটা বাড়বে। তো ওইটা তখন আপনি অর্গানিক ওয়েতে আসলে বুঝতে পারবেন। সো এটাই আর কি, যে জেনারেলি আমি আপনাকে বাট অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি সবাই একটু মাথায় রেখেন যে আমরা 3 মাসের মধ্যে পরীক্ষা দিব, তাহলে দেখবেন যে ইন্সপিরেশনটা বেশি পাচ্ছেন। যদি ভাবেন যে যখন প্রিপারেশন হবে তখন পরীক্ষা দিব, দেখবেন যে এমনিতে আলসেমি চলে আসতেছে, তখন কিন্তু আর প্রিপারেশনটা ভালো হবে না। সো একটু যদি মাথায় রাখেন যে 3 মাসের মধ্যে দিব, দেখবেন যে একটা মানে স্পিড আসলে থাকবে। ভাইয়া আমি আরেকটু ডিস্টার্ব করি। জি সাদিয়া। যে আমি একটা কোনো ফেসবুকে একটা লাইভ ক্লাস দেখছিলাম, আইএলটিএস এর এরকম একটা লাইভ ক্লাস ছিল, মানে ওটাও ছিল এরকম যে ভর্তি হওয়ার আগে দুই তিনটা ফ্রি ক্লাস এরকম জি জি টাইপের ছিল। জি জি। তো উনি বলতেছিল যে আহ, আহ, মানে অ্যাডভান্স লেভেলের ধরেন এইট হুম হুম 8.5 9 পাওয়ার জন্য অ্যাডভান্স লেভেলের হুম স্পিকিং এরও অনেক কিছু টেকনিক আছে, অনেক কিছু ওয়ার্ড ভোকাব ইউজ করতে হয়, আবার রাইটিং এর ক্ষেত্রেও ওরকম। হুম আবার 6.5 এর জন্য বা 6 এর জন্য আবার অত ইউজ করতে হয় না, নর্মাল হুম হুম। এই সেই। তো এটা কি আসলে সত্যি নাকি? যা আমরা এটা যে কোর্স করাবেন ওখান থেকেই কেউ 7.5 পাবে, কেউ 9 পাবে, কেউ 6 পাবে এরকম, নাকি আসলে অ্যাডভান্স কিছু ইউজ করতে হয়? উম, এটাকে আমি এইভাবে ব্যাখ্যা করি জিনিসটাকে, স্কোরিং ক্রাইটেরিয়ন আছে, মানে হুম আইএলটিএস এর রাইটিং এবং স্পিকিং এ কিভাবে স্কোর করা হয়, এটার হুম উপরে 4টা স্পেসিফিক এরিয়া আছে আপনাকে স্কোর করার। তো এই স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো যেগুলো ক্লাসে ভালো করে এক্সপ্লেইন করা হবে আসলে, আজকের ক্লাসে এটা তো পসিবল না, যেমন ধরেন স্পিকিং এর আগেই আমি হচ্ছে ক্লাস 0 0 নিব, স্পিকিং 0 0 এবং রাইটিং এর আগে রাইটিং 0 0 নিব, ওটা হচ্ছে স্কোরিং ক্রাইটেরিয়া এক্সপ্লেইনিং এর ক্লাস। হুম। তো একদম ধরুন 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ওদের নির্দিষ্ট ক্রাইটেরিয়ন আছে, যে আপনি স্পিকিং এ 9 পাবেন। হ্যাঁ 9 পাবেন, সে কিসে 9 পাবেন? আপনি স্পিকিং এর ভিতরে 4টা এরিয়া আছে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, আপনাকে 9 পেতে হলে এই কাজগুলো করতে হবে। লেক্সিক্যাল রিসোর্সে 9 পেতে হলে এই কাজগুলো করতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে 9 পেতে হলে এই কাজ করতে হবে, এবং প্রনাউন্সিয়েশনে, রাইটিং এর হুম। ক্ষেত্রেও এরকম, মানে 4টা আলাদা আলাদা ক্রাইটেরিয়ন আছে। তো প্রথম আমি আপনার প্রশ্নটা 2 পার্টে জবাবটা দিচ্ছি। প্রথম পার্ট হচ্ছে যে আপনি যেই স্কোরের জন্য প্রিপারেশন, মানে যেই স্কোরের ক্রাইটেরিয়ন গুলো ফুলফিল করবেন, আপনি সেই স্কোরটা আসলে পাবেন। ওকে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পাবো না? ওটাই পাবেন আর কি, আপনি যদি পূরণ করেন আর কি ক্রাইটেরিয়ন গুলো, কারণ হুম। প্রত্যেকটা লেভেলের স্কোরিং ক্রাইটেরিয়ন আছে, ওগুলো যদি আপনি পূরণ করেন তাহলে ওই অনুযায়ী আপনি স্কোর পাবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে শুধু ভোকাবুলারি দিয়ে বা এই যে 4টা এরিয়ার যে কোনো একটা এরিয়ার উপরে যদি ফোকাস করেন, আপনি কিন্তু ওভারঅল ভালো স্কোর পাবেন না। তো যদি না আপনি ভাই, ভাবেন, ওভারঅলই বলছে ধরেন রাইটিং এর ক্ষেত্রে কিছু ইউনিক জিনিস, মানে অ্যাডভান্স লেভেলের কিছু, তারপরে স্পিকিং এর জন্য অ্যাডভান্স ভোক্যাব, তারপরে মানে সব কিছুর জন্য অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে যে হাই স্কোর পেতে। আর 6.5 বা 6 এভারেজ এদের জন্য এত অ্যাডভান্স লাগবে না, এই টাইপের আর কি কথাটা ছিল। ইন জেনারেল কথাটা আসলে সত্য, ইন জেনারেল কথাটা আসলে সত্য, কিন্তু এখানে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনারা দেখুন বুঝতে পারছেন কিনা। এটা যেমন সত্য যে অ্যাডভান্স লেভেলের স্কোর করার জন্য অ্যাডভান্স পারফর্ম করতে হয়, কমন সেন্স এটা আমাদের বলে, তাই না, হুম। যে আমি যদি মানে উসাইন বোল্টের মতো দৌড়াতে চাই তাহলে আমার ওই লেভেলের পারফর্ম করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বাট এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা একেবারে মানে ফিজিওলজিক্যালি জৈবিকভাবে এটা সত্য, সেটা হচ্ছে 7 পর্যন্ত, আইএলটিএস এর 7 পর্যন্ত পাওয়ার জন্য আপনার আলাদাভাবে এক্সট্রা কোনো ট্যালেন্টের প্রয়োজন পড়ে না। আপনার যদি এসএসসি লেভেলের যেই গ্রামারটা আছে, সেটা যদি আপনার স্ট্রং হয় ঠিকঠাক, এসএসসি লেভেলে, বাংলাদেশের এসএসসি লেভেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স, এই জিনিসগুলো, ওটা যদি আপনি ঠিকঠাক আপনার সলিড ফাউন্ডেশন থাকে,
তার উপরে যে কাউকে ট্রেনিং দিয়ে 7 পাওয়ানো পসিবল। প্রথম পয়েন্ট খেয়াল করুন, 7-এর উপরে পেতে গেলে ট্রেনিং এ কাজ হয় না। এটা হুম, হচ্ছে আমি সব স্টুডেন্টদেরকে বলি, 7-এর উপরে যদি আপনি পেতে চান এমন কোনো ট্রেনিং নেই যেটা দিয়ে আপনাকে 7-এর উপরে 8-9 পাওয়ানো যেতে পারে। আমি নিজে দুবার 9 পেয়ে কিন্তু বলতেছি। এবং এটার কারণটা কি, এটা আমি আপনাদেরকে একদম ক্লাসের সময় স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখে আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো যে স্কোরিং ক্রাইটেরিয়ন 7 ক্রস করার পরে 8 এবং 9-এ এমন কিছু ক্রাইটেরিয়ন আছে যেটা অ্যাকচুয়ালি শেখানো পসিবল না। অনেকটা এরকম, আমি যদি আপনাদের বলি, আমি আপনাদেরকে ভালো রাইটিং শেখাতে পারবো, কিন্তু আমি কি আপনাদেরকে হুমায়ুন আহমেদের মতো রাইটিং শেখাতে পারবো? এটা কি পসিবল? না কিন্তু। গেট ইট? পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি। 7-এর উপরে পাওয়ার জন্য পার্সোনাল কিছু অ্যাট্রিবিউট লাগে। মানে হচ্ছে যে ধরুন আমি যখন প্রথমবার পরীক্ষা দিলাম 2008 সালে, আমি হচ্ছে ধরুন উদাহরণস্বরূপ আমি হচ্ছে স্পিকিং এ 8 পেয়েছিলাম তখন, রাইটিং এ 8 পেয়েছিলাম না। এটা আপনার তখন আমি আপনাদের কাছে হয়তো বলতেই পারতাম যে দেখুন আমি মাত্র 3 মাসের প্রিপারেশনে 8 পেয়েছি। But কথাটা মিথ্যা হতো, কারণ apparently while I was training for IELTS for 3 months and I got 8, কিন্তু তার আগে আমি আসলে প্যারালালি জিআরইর জন্য প্রিপারেশন ছিলাম। তারও আগে আমার আসলে ব্যাকগ্রাউন্ডে হুম প্রচুর ইংরেজি নিয়ে পড়ার এক্সপিরিয়েন্স ছিল। আই হ্যাড এ গ্রেট টিচার ইন মাই স্কুল। সো এই যে অনেকগুলো আপব্রিঙ্গিং কন্ট্রিবিউট করেছিল ফ্যাক্টরটাতে, সেটা থেকে আমি আসলে 8 পেয়েছিলাম, সত্যি কথা যেটা। অ্যান্ড অলসো আই হ্যাড এ রিয়েলি গুড ট্রেনার। আমার ট্রেনার ছিলেন হচ্ছে ময়মনসিংহ এর ফয়সাল ভাই। উনি এখন ইতে আছেন, ইউএসএ তে আছেন। ফয়সাল ভাইয়ের সাথে এখন আমার যোগাযোগ আছে। উনি আমার ট্রেনার ছিলেন তো ওই সময়। সো আই হ্যাড এ রিয়েলি গুড ট্রেনার, বাট এট দ্য সেম টাইম আই হ্যাড দ্য ব্যাকগ্রাউন্ড। সো সবকিছু মিলে আসলে 8 পাওয়া পসিবল। তাহলে কি 8 আমরা চেষ্টা করে পাবো না? পাবো আসলে। কিন্তু এটা ডিপেন্ড করে আপনাদের কারো, মানে আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউটের উপরে। কারো কারো জন্য কম সময় হতে পারে, কারো হয়তো বেশি সময় লাগতে পারে, অনেক দিন পরিশ্রম করতে হতে পারে অনেকের। বাট 7 পর্যন্ত যে কেউ 3 মাসের প্রিপারেশনে পেতে পারে, এটার আমি হচ্ছে আপনাদেরকে, মানে গ্যারান্টি তো ওই অর্থে দেওয়া যায় না, টাকার গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু স্কোরের গ্যারান্টি দেওয়ার মালিক কিন্তু আমরা না, রাইট? স্কোরের গ্যারান্টি আপনি মালিক হচ্ছে কিন্তু উপরওয়ালা। একটা বাট এটা হচ্ছে একটা আমার এক্সপিরিয়েন্স, তাদের একটু শেষ করে নিই। সো পয়েন্ট হচ্ছে 7 পর্যন্ত যে কেউ আসলে ট্রেনিং দিয়ে পেতে পারে, কারণ আপনাদের যখন আমি স্কোরিং ক্রাইটেরিয়া গুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন। বাট 7-এর উপরে পেতে গেলে কিছু পার্সোনাল অ্যাট্রিবিউশন লাগে, পার্সোনাল কিছু অ্যাচিভমেন্ট লাগে। অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি স্ট্রাকচারস, এগুলো আসলে অ্যাডভান্স শব্দটার সাথে আমার একটা আপত্তি আছে। অ্যাডভান্স বলে আসলে কিছু নাই। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স বোঝেন, কমপ্লেক্স সেন্টেন্স আসলে খুব সহজভাবে বোঝানো পসিবল, যেটা আমরা ক্লাসে দেখব। এবং লেস কমন ভোকাবুলারি যদি বলি, মানে আমরা স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টুডেন্টরা কমপ্লেক্স বা হাই লেভেল বলতে আসলে ভোকাবুলারি, খুব কঠিন ভোকাবুলারিকে ভাবে। কঠিন ভোকাবুলারি শেখার আগে একটা জিনিস মনে রাখবেন, ভোকাবুলারির উপরে আমাদের ওভারঅল মানে স্পিকিং বা রাইটিং এর স্কোর কিন্তু 25%। 25% তাও আবার ভোকাবুলারির উপর না, 25% হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের উপরে। লেক্সিক্যাল রিসোর্সের 3টা অংশ আছে, যার একটা হচ্ছে ভোকাবুলারি। তো তার মানে টেকনিক্যালি আপনার ওভারঅল স্কোরের উপরে ভোকাবুলারির হ্যাঁ, কন্ট্রিবিউশন মাত্র 8%। ক্লাস হচ্ছে শুনছি, লেকচার শুনছি। ঠিক আছে? সো 8% মাত্র। সো 8%-এর জন্য আপনার আসলে কি অনেক বেশি ভোকাবুলারির দরকার আছে কিনা, ঠিক একইভাবে আপনার অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্সের দরকার আছে কিনা? না আসলে। সো যেটা আমি সাম আপ করছি, কথাটা হচ্ছে এক অর্থে সত্য, প্রতিটা ক্রাইটেরিয়ন 7, 6, 8, 9-এর জন্য আলাদা আলাদা আমাদের ওই টার্গেট গুলো আছে ফুলফিল করার। কিন্তু এটা ভাববেন না যে খুবই কমপ্লেক্স কিছু আসলে, বা আইএলটিএস জিনিসটা খুব কঠিন, সত্যিকার অর্থে তা না। রাইটিং বা স্পিকিং এর জন্য আচ্ছা, আপনি যদি একটু মানে স্মার্ট হন আর কি, হ্যাঁ, খেলার যদি আপনি নিয়মটা বুঝতে পারেন, নিয়ম মেনে আপনি যদি পারফর্ম করেন, তাহলে আপনার পক্ষে আসলে স্কোর সবার পক্ষে আসলে পসিবল। এটা আসলে আমি ওভারঅল বোঝাতে চাচ্ছি। ওকে সাদিয়া, ঠিক আছে, রিডিংটা তাহলে আমরা শুরু করি, কি বলেন সাদিয়া? বুঝতে পেরেছি?
জি মইনুদ্দিন ভাইয়া। স্যার। আর হ্যাঁ হ্যাঁ। তাহলে কি এই কোর্সটা করেই ওই পর্যন্ত যাওয়া সম্ভব? 7, 7 হচ্ছে আমাদের বেসিক টার্গেট। 7 পর্যন্ত আমি যেটা আবারও বলছি যে 7 পর্যন্ত যে কারো পক্ষে পসিবল, এবং 7 পর্যন্ত আসলে আপনাদের সবার চলবে। কারণ আপনি যদি 7 পেয়ে যান তাহলে যে কোনো স্কলারশিপের জন্য আপনি আসলে ট্রাই করতে পারবেন। ডাক্তাররা যারা আছেন তাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে আপনাদের হয়তো লিসনিং এইড পাওয়ার প্রয়োজন পড়ে, ওইটা এই কোর্সের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে। ঠিক আছে। টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে 7.5 লাগে। না, না, আপনি এটার ব্যাপারে আপনাকে ওই যে আমাদের ওভারসিজ ডিপার্টমেন্ট হেল্প করবে। 7.5 রিকোয়ার্ড বলতে হচ্ছে কি, এখানে ইন্ডিভিজুয়াল কিছু টার্গেট থাকে। এটার বিষয়ে আমরা পরবর্তীতে এক্সপ্লেন করবো। 7 to 7.5 আসলে একই রেঞ্জের মধ্যে পড়ে সত্যিকার অর্থে। তো যেটা বলেছিলাম যে 7 to 7.5 আসলে স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখলে যে 7 পাবেন, আপনি যদি আরেকটু এফোর্ট দেন আপনি 7.5 পেতে পারবেন। আমি হচ্ছে 7 পর্যন্ত বলছি, যেটা আর কি, যে 7 পর্যন্ত যে কারো পক্ষেই পসিবল উইথ প্রপার প্রিপারেশন। আর এই কোর্সে অ্যাকচুয়ালি আমি কিভাবে দেখাবো, ধরুন এই কোর্সের ক্লাসগুলোতে লিসনিং রিডিং এর ক্ষেত্রে আমি তো আপনাদের স্ট্র্যাটেজিস গুলো দেখাবো, হচ্ছে যে স্ট্র্যাটেজিস গুলো, এই স্ট্র্যাটেজিস গুলো যদি আপনি ফলো করেন তাহলে অ্যাকচুয়ালি টাইম এবং আরো কিছু স্কিল আমি আপনাদেরকে শেখাবো। পুরোপুরি যদি ফলো করেন আপনাদের আসলে 9 পাওয়ার কথা। হুম। তো কারণ আমি নিজে আসলে এই স্ট্র্যাটেজি গুলোই সবসময় ফলো করে এসেছি। আর স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে 7 পর্যন্ত স্ট্র্যাটেজি দেখিয়ে আমি তারপরে আপনাদের স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখিয়ে দেবো, যে ফার্দার আপনারা যদি এগোতে চান আপনাদের আসলে কি করতে হবে। না, ওই সাদিয়া বোধহয় এটাই জানতে চাচ্ছিলেন, যে স্যার আমি যদি 7-এর উপরে হ্যাঁ আমার ভাইয়া, যদি মাত্র যে লাগে, কথাটা বলছেন এটাই আমি জানতে চাচ্ছিলাম যে 7-এর ওই উপরে পেতে চাইলে আমি আসলে কি করব, নাকি আমার এই 7 পর্যন্ত আটকায় দিবেন স্যার? জি। না, 7-এর উপরের পথটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। এবং অবশ্যই আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব যে আমি নিজে কিভাবে 9 আসলে ওকে স্পিকিং এবং ভাইয়া। রাইটিং এ পেয়েছিলাম। তো আমার মনে হয় এটা আপনাদের জন্য হেল্প হবে। হুম। সো এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া পসিবল হবে, এবং ইন্ডিভিজুয়াল ওভারঅল আমি ইন্ডিভিজুয়াল তো রুটিনও আপনাদের করে দেব। তো ওই হেল্পটা আসলে করে দেওয়া যাবে। ডোন্ট ওয়ারি। ওকে। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে এবার রিডিংটা আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? আর হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আপনাদের সাথে ওই গুগল ফর্মটা আমরা শেয়ার করব। ওকে। তো রিডিং এর ব্যাপারে একটু বেসিক আলোচনাটা করে নেই। সেটা হচ্ছে যে আইএলটিএস এর রিডিং এ, আইএলটিএস রিডিং যে টেস্ট আমাদের আছে, সেই টেস্টটা হচ্ছে 1 ঘন্টার একটা পরীক্ষা। 1 ঘন্টার এই পরীক্ষাতে আপনাদেরকে কিছু প্যাসেজ সলভ করতে হবে। কিছু প্যাসেজ বলতে আপনাদেরকে কটা প্যাসেজ আপনাদেরকে সলভ করতে হবে হচ্ছে 3টা প্যাসেজ, 3টা বড় প্যাসেজ। আমি একটু জুম করে দেখাই, যারা নতুন স্টুডেন্ট আছেন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন আপনাদেরকে একটু দেখাই। সো সো আপনাদেরকে 3টা প্যাসেজ সলভ করতে হবে। হুম, 3টা প্যাসেজ সলভ করতে হবে। আহ, তো এর মধ্যে 3টা হচ্ছে বড় প্যাসেজ যদি একাডেমিক হয়ে থাকেন। বড় প্যাসেজ বলতে কি ধরনের সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর জেনারেল ট্রেন যারা আছেন তাদের 4টা ছোট এবং একটা বড় প্যাসেজ আসলে সলভ করতে হবে। পেপার বেদে যদি পরীক্ষা দেন আপনাদের সামনে কাগজে কলমে আসবে প্রশ্নটা। 1 ঘন্টা থাকবে আপনাদের কাছে সময়। 1 ঘন্টার ভেতরে আপনাদের এই 3টা প্যাসেজ বা 5টা প্যাসেজ পড়ে 40টা কোশ্চেন অ্যান্সার বের করে একটা অ্যান্সার পেপারে ট্রান্সফার করতে হবে। যেই অ্যান্সার পেপারটাও আমি আপনাদেরকে দেব। হুম। সো আর যারা হচ্ছে কম্পিউটার বেজে পরীক্ষা দেবেন, আপনাদের স্ক্রিনের এরকম ধরুন এক অংশে 50% অংশ হচ্ছে প্যাসেজ থাকবে, ডান পাশে আসলে কোশ্চেন থাকবে। তো আপনারা প্যাসেজ গুলো স্ক্রল করবেন, ডান পাশে কোশ্চেন স্ক্রল করবেন, অ্যান্সার গুলো আপনারা হচ্ছে সরাসরি এই জায়গায় লিখতে থাকবেন বা ক্লিক করতে থাকবেন। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের ক্ষেত্রে আপনাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে। আর বাকি কোশ্চেন গুলো যেমন ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস, এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে জাস্ট ক্লিক করতে হবে। তো যেহেতু আপনাদের অ্যান্সার ট্রান্সফার করার কিছু নাই, তো কম্পিউটার বেজের রিডিং এ আপনাদের সময় একটু কম লাগবে। কারণ পেপার বেজের ক্ষেত্রে প্রশ্নগুলো পড়ে 1 ঘন্টার ভিতরে আপনাকে অ্যান্সার গুলো ট্রান্সফার আবার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। বাট আদারওয়াইজ কোশ্চেন টাইপ, প্যাসেজের সাইজ সবই একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের জন্য সেম। না, এর পরের যে অংশটা সেটা হচ্ছে স্কোর প্ল্যান। মইনুদ্দিন একটা প্রশ্ন করেছে, আমি দেখানোর চেষ্টা করব আজকে, না হলে নেক্সট সেশন আমি দেখাবো।
কোর প্ল্যানটা হচ্ছে একাডেমিক যারা আছেন, ওই যে বেসিক ফর্ম থেকে আমি বলছি যে একাডেমিক যারা আছেন আপনাদের 30 পেলে আপনারা 7 পাবেন 40টা প্রশ্নের ভেতরে, কোনো মাইনাস মার্কিং নাই। তো 30টা যদি আপনার কারেক্ট হয় 40টা কোশ্চেনের ভেতরে আপনারা 7 পেয়ে যাচ্ছেন। 30-এর উপরে যদি আপনারা পান, যদি যদি আপনারা 33টা কারেক্ট করেন তাহলে আপনারা হচ্ছে 7.5 পাচ্ছেন। যদি আপনারা 35টা কারেক্ট করেন তাহলে আপনারা 36টা যদি কারেক্ট করেন 8 পেয়ে যাচ্ছেন, এরকম আর কি। 38টা করলে 8.5, 40 আউট অফ 40 করলে 9। সো ইউল নো দ্য রুল। আপনারা স্টেপস গুলো জানবেন যে কতগুলোকে সলভ করে আমি আসলে কত স্কোর করছি। খুবই স্ট্যান্ডার্ড, খুবই খুবই ঠান্ডা মাথায় আপনারা এই জিনিসগুলোকে নিয়ে ট্রাই করতে পারবেন। জেনারেল ট্রেনিং যারা দেবেন জিটির ক্ষেত্রে, যারা জিটি দিচ্ছেন তাদেরকে 34টা কারেক্ট করতে হবে। তাদের জন্য 4টা কোশ্চেন বেশি কারেক্ট করতে হয়। 34টা পেলে আপনারা পাবেন হচ্ছে 7। আপনারা যদি 34টার পরে ইটা পান আর কি, 37টা কারেক্ট করেন তাহলে 7.5। 38টা 8, 39 8.5, মানে 37, 38, 39, এটার প্রতিটাতে আপনার একটা করে স্কোর বাড়বে। বাট আপনাদের ওই কাট আউট পয়েন্টটা মানে 7 পাওয়ার যে টার্গেটটা, এইটা অনেক বেশি হাই হবে, এটা আপনাদের হবে 34। তো 34টা আপনাদের কারেক্ট করতে হবে। কোশ্চেন হচ্ছে কেন, কেনটা জানার আগে আমরা একটু দেখতে চাচ্ছি আহ, আমাদের ধরুন 15 সেকেন্ড সময় আমরা নেই। জিটি যদি আপনারা কেউ থাকেন, জিটেরা একটু চ্যাট বক্সে লিখুন। জিটিটা একটু দেখি আচ্ছা, সবাই একটু লিখুন একাডেমিক এসি অর জিটি। দেখা যাক এই স্যার, মুহূর্তে আজকে যারা জয়েন করেছেন একাডেমিক আর জেনারেল ট্রেনিং এ পার্থক্যটা আসলে কি, হ্যাঁ। পার্থক্যটা কি? পার্থক্যটা ওরিয়েন্টেশন ক্লাসে এবং আপু আমি বুঝিয়ে দেবো সচিত্র পদ্ধতিতে ছবি দেখায় বুঝাবো, তো আজকে আর এটা না বুঝাই না। মানে আমি কোনটা দিব এটার জন্য বললাম। আম, সহজভাবে বলতে গেলে আপনি হায়ার এডুকেশনের জন্য ট্রাই করতে চাচ্ছেন নাকি ওয়ার্ক ভিসা, জি জি, না না, স্পাউস হায়ার ভিসা, এডুকেশন। তাহলে একাডেমিক আপনাকে দিতে হবে আপা, একাডেমিক। আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করলাম। একাডেমিক দেখি সবাই লিখছেন। জিটি কেউ আছে কিনা একটু দেখি। এখন পর্যন্ত জিটি কেউ লিখে নাই। হুম, 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 হুম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে একটু থেমে যাচ্ছি। থেমে হচ্ছে দেখতে পাচ্ছি যে জিটি কেউ নাই, বাট তারপর আমি হচ্ছে একাডেমিক আর জিটির রিডিং এর পার্থক্যটা আমাদের একটু প্যাসেজ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। যে বইটা থেকে আমি দেখাতে যাচ্ছি, যে বইটার পিডিএফ আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কেমব্রিজ 18। সো এটা দেখানোর আগে আমি একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, যারা আজকে প্রথম হয়তো আমার সাথে জয়েন করেছেন তাদের জন্য। সেটা হচ্ছে যে হুম, এক second। আপনারা ফোনে যারা যারা জয়েন করেছেন, যারা আজকে নতুন আমার সাথে জয়েন করলেন তাদেরকে বলছি, যারা ফোনে আমার সাথে জয়েন করেছেন, আপনারা যদি ফোনটা এভাবে ধরে থাকেন তাহলে এটা হচ্ছে পোর্ট্রেট মোড। পোর্ট্রেট, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ফোনগুলোকে এইভাবে না ধরে আপনারা একটু ঘুরিয়ে ধরুন, এইভাবে ল্যান্ডস্কেপ মোডে। ল্যান্ডস্কেপ মোডে ধরলেই দেখবেন যে আপনাদের ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। কারো যদি ফুল স্ক্রিন না হয়ে থাকতো এখন করে থাকেন, আপনারা একটু আমাকে চ্যাট বক্সে জানাতে পারেন বা আনমিউট করে বলতে পারেন। সবাই কি ফুল স্ক্রিন করতে পেরেছেন যারা ফোনে আছেন? এভরিওয়ান? মাসুদ ইয়েস রানা স্যার। সাহেব? Yes, sir. I am with you, sir. আচ্ছা, মাসুদ Inshallah. রানা সাহেব দেখতে ভালো লাগতেছে এখন নাকি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ফুল স্ক্রিন করলে আমরা একটু ভালো দেখতে পাবো, পড়তেও আমাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটু কেমব্রিজটা দিয়ে দিচ্ছি, দেখি। কেমব্রিজ 18 আমরা করাই আছে। স্ক্রিনে আমরা যে বইটা দেখতে পাচ্ছি সেটা কেমব্রিজ বুক, এটা আমাদের প্র্যাকটিসের সেশনের বই হবে। কেন এটা আমাদের বই হবে এটা নিয়ে আমরা ইর ক্লাস আর কি, ওরিয়েন্টেশন ক্লাস আর একটু আলোচনা করব। মূলত আইএলটিএস এক্সামিনেশনের বইগুলো, মানে অথেন্টিক বইগুলো আসলে এই বইগুলো, এই কেমব্রিজের বইগুলো। এটা নিয়ে আরো ডিটেল ওরিয়েন্টেশন ক্লাস আমি আলোচনা করবো যে কেন এগুলোকে আমি পড়াই, কেন অন্য বই বা অন্য কোনো বুক কিনতে আমি আপনাদেরকে মানা করি, যে অন্য কোনো বই আপনাদের প্রয়োজন নেই, আপনারা শুধু কেমব্রিজের বইগুলো যদি আমার সাথে পড়েন তাহলে আপনাদের জন্য এনাফ হবে। তো স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জেনারেল ট্রেনিং এর বুক। জেনারেল ট্রেনিং এর রিডিংটা আর কি, শুরু থেকে একটু আসি।
লিসনিং শেষ, এখান থেকে রিডিংটা শুরু। একটু ঝাপসা দেখাচ্ছে, হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে। তো জিটিদের রিডিং এর ক্ষেত্রে দেখুন, আমি বলছিলাম যে চারটা ছোট প্যাসেজ থাকবে, একটা বড়। তো এইটা হচ্ছে একটা ছোট প্যাসেজ, 1 পৃষ্ঠার প্যাসেজ। একটু এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এইটাতে আবার ঠিক আছে, হ্যাঁ এটা দেখতে, এটা হচ্ছে একাডেমিকদের একটা প্যাসেজ, একটা বড় প্যাসেজ। দেখুন 2 পৃষ্ঠার প্যাসেজ, ঠিক আছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার প্যাসেজ, এটাকে আমরা বলছি বড় প্যাসেজ। তারপর হচ্ছে 2 পৃষ্ঠা আমাদের প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে বড় প্যাসেজ, একাডেমিকদের প্যাসেজ, একাডেমিকদের। একাডেমিকদের এই ধরনের থাকবে হচ্ছে 3টা প্যাসেজ। এই ধরনের 2 পেজের প্যাসেজ হচ্ছে 3টা। 3টা প্যাসেজ থেকে আপনার সর্বমোট 40টা প্রশ্ন সলভ করতে হবে 1 ঘন্টার মধ্যে, 40 মিনিটসের মধ্যে। জিটিদের এইরকম প্যাসেজ থাকবে হচ্ছে, এটাকে ছোট প্যাসেজ আমরা বলছি, এরকম প্যাসেজ থাকবে হচ্ছে 4টা। তারপর একটা থাকবে হচ্ছে এরকম বড় প্যাসেজ, 2 পৃষ্ঠার। 4টা 1 পেজের পৃষ্ঠা, ওই 1 পৃষ্ঠার প্যাসেজ, একটা হচ্ছে 2 পৃষ্ঠার প্যাসেজ, সর্বমোট 5টা প্যাসেজ। এই 5টা প্যাসেজ থেকে হচ্ছে আপনাদের জিটিদের সর্বমোট 40টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে তাদেরকে সলভ করতে হবে। সেই জন্যই তাদের একটু বেশি আসলে কালেক্ট করতে হবে। টাইমটা নিয়ে একটু কথা বলে আমরা আজকের প্র্যাকটিসটায় চলে যাব। টাইম হচ্ছে, একাডেমিকদের প্রতিটা প্যাসেজ আপনাদের সলভ করতে হবে 20 মিনিটের মধ্যে। জেনারেল ট্রেনিংদের প্রতিটা ছোট প্যাসেজ সলভ করতে হবে 10 মিনিটে। আর একটা যে বড় প্যাসেজ থাকবে সেটা সলভ করতে হবে 20 মিনিটের ভিতরে। টাইম নিয়ে আমি আপনাদেরকে আলাদাভাবে কাজ করব, তো টাইমের অ্যালোকেশনটা নিয়ে। তো টাইম এবং সলভ দুইটা একসাথে আপনাদের প্রিপারেশন নেওয়া যাবে না। আপনারা প্রিপারেশনের প্রথম অংশে শিখবেন হচ্ছে কারেক্ট, মানে অ্যান্সার গুলো কারেক্ট করার পদ্ধতি। পরের অংশে আপনারা হচ্ছে ট্রেনিং নেবেন কিভাবে এই কারেক্ট করাটাই আমাদের দ্রুত করতে হবে, টাইমের মধ্যে কিভাবে করতে হবে। সো আপনারা যখন ট্রেনিংটা শুরু করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রথমেই আপনারা হচ্ছে সময় নিয়ে ওরিড হবেন না। সময়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, আমার প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী আপনাদের সময় আসলে কাভার হবে। সো যখন আপনারা রিডিং সলভ করছেন, যে কোনো প্যাসেজ যখন আপনারা সলভ করবেন, আমরা এই 5টা স্টেপে রিডিং এর প্যাসেজগুলোকে সলভ করার চেষ্টা করব। এতে আমাদের সলভ করাটা অর্গানাইজড হবে, আমাদের মাথা ঠান্ডা থাকবে, আমরা হ্যাপহেজার্ড হয়ে যাব না, এলোমেলো হব না। সো স্টেপগুলো হচ্ছে এরকম: প্রথমে প্যাসেজের হেডলাইন পড়া, হেডলাইন পড়ার পরে পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে সরাসরি চলে যাওয়া কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন, ঠিক আছে, কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন। কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়লে আপনারা বুঝতে পারবেন কোয়েশ্চেনটা কেমন বা কি ধরনের প্রশ্ন। তারপরে আপনারা হচ্ছে মানে ইনস্ট্রাকশন পড়লে আপনাদের মনে পড়বে যে আম, এটা কেমন ধরনের প্রশ্ন এবং এটাকে কিভাবে সলভ করতে হবে বলে ফারবি ভাই বলছেন। তারপর আপনারা হচ্ছে প্রশ্নটা পড়বেন। প্রশ্নটা পড়ার পরে আপনারা ওই প্রশ্নটার অ্যান্সার খোঁজার জন্য চলে যাবেন প্যাসেজে, ঠিক আছে। প্যাসেজে চলে যাবেন, প্যাসেজে চলে আপনারা হোপফুলি অ্যান্সারটা পেয়ে যাবেন। যে যদি পেপার বেস হয় তাহলে আপনারা তখন অ্যান্সার পেপারে অ্যান্সারটাকে ট্রান্সফার করে ফেলবেন। আর যদি পেপার বেস না হয় তাহলে আপনাদের তো মানে অ্যান্সার যখন পেয়ে গেলেন তখন আপনাদের আসলে অ্যান্সার ট্রান্সফার করা হয়ে গেছে, কপি করে জাস্ট পেস্ট করবেন বা জাস্ট ক্লিক করে দেবেন অ্যান্সারটা, দিয়ে পরের কোশ্চেনের দিকে চলে যাচ্ছে। এই 5টা স্টেপ হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশন রিডিং সলভ করার ক্ষেত্রে। কয়েক সেকেন্ড আপনাদেরকে একটু এটা দেখতে দিচ্ছি। ওকে, আপনারা এটা একটু দেখতে থাকুন, ততক্ষণ আমি একটু সুলতান জুনায়েদ মজুমদারের প্রশ্নটা জবাব দিচ্ছি। সুলতান বলেছে, সুলতান হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে ও অ্যাডমিশন নিয়েছে। সো ক্লাসগুলো মানে গত সপ্তাহে আসলে অ্যাডমিশন নিয়ে ফেলেছে। সো এক্স্যাক্টলি ক্লাসটা আসলে কবে শুরু হচ্ছে? তো আমাদের টাইমের একটু শিডিউল নিয়ে প্রবলেম আসলে হয়েছে আমার লাস্ট ব্যাচটা, মানে 115 যে ব্যাচের টাইমটা আপনাদের আসলে শুরু করতে চাচ্ছি। তো ওই ব্যাচের ওদের আসলে কিছু কোয়ারিজ ছিল যেটা আসলে কভার করার জন্য আমি কিছু এক্সট্রা ক্লাস আসলে রবিবার পর্যন্ত নিয়েছি। তো নেয়ার পরে এখন তাহলে আমরা শুরু করতে চাচ্ছি আসলে নেক্সট রবিবার থেকে। তো নেক্সট রবিবার থেকে একদম মানে কনফার্ম আসলে সুলতান শুরু হয়ে যাচ্ছে ভাই। তো এই শুক্রবারে আমাদের ওরিয়েন্টেশনটা হবে। আর তার আগে আমাদের আরো একটু মানে প্র্যাকটিস ক্লাস হয়ে যাবে যেন আমরা
মূল যখন অনলাইনে ক্লাসগুলোতে করছি তখন আমাদের যেন প্রবলেম না হয়। বাট নেক্সট রবিবার থেকে আমাদের সুলতান ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। আই এম সরি ফর ইওর ইনকনভিনিয়েন্স সুলতান, ভাইয়া, সরি ফর দ্যাট। ক্লাস টাইমিং নিয়ে আমার একটা রিকোয়েস্ট ছিল। সাদিয়ার শনি সোম বুধবারের জন্য বলেছিলেন, আপাতত আমাদের শুরু না হচ্ছে না 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 ভাইয়া, আমি কিছুই বলি নাই, আমি জাস্ট এখন বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে যে আপনাদের ক্লাস 10টা থেকে ভাইয়া শুরু হবে, 10টা হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ, পৌনে 10টা 12টা। এটা না, অনেক, সাড়ে মানে এগারোটা 1 ঘন্টা কি আগানো 10টা যায়? থেকে সাড়ে এগারোটা 10টা থেকে সাড়ে এগারোটা তো 1 ঘন্টা আগানো যায় কিনা? না, 1 ঘন্টা আগাতে গেলে ওই যে এমু আপার ব্যাচ আমাকে মাইর দিবে, কারণ ওদের তখন হচ্ছে প্রি আইএলটিএস ক্লাস হয়। 8:30 থেকে, হুম। 8:30 থেকে এটা শেষ হয় হচ্ছে 9:30টায়। 1 ঘন্টার প্রি আইএলটিএস কোর্স, এবং তারপর টাইমটা এমন, এই টাইমে তো পুরাই ঘুম আসে, আর এই টাইমে কিভাবে তালিয়া ক্লাস? আমার ক্লাস শুরু হোক, দেখবে ঘুম পাবে না। হ্যাঁ, আমি এই স্পিকিং টাইমে প্র্যাকটিস কোনো হবে তো? ক্লাস করতে গেলে আমি ঘুমায় যাই এর আগে। আচ্ছা, সমস্যা না, আমরা একটু শুরু করতে যাচ্ছি। সাদিকে একটু থামিয়ে দিলাম মধ্যে, কারণ আমাদের টাইম এগিয়ে যাচ্ছে। তো যখন আমরা রিডিং করতে যাচ্ছি তখন আমাদেরকে দুটো জিনিসকে খেয়াল করতে হবে। এটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো, এখন আপনাদের হয়তো মনেও থাকবে না। তারপর একটু মনে রাখার চেষ্টা করুন দুটো শব্দ রিডিং এর ক্ষেত্রে, একটার নাম ল্যান্ডমার্ক আর একটার নাম হচ্ছে ডিরেকশন। ল্যান্ডমার্ক হচ্ছে, ল্যান্ডমার্কটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলা যায়। আইএলটিএস এর রিডিং এ যখন আপনি অ্যান্সার খুঁজছেন, অ্যান্সার যখন আপনি খুঁজছেন, প্রশ্নটা আপনি যখন পড়লেন, প্যাসেজে কি প্রশ্নটা হুবহু থাকবে বলে আপনি আশা করছেন, নাকি প্যারাফ্রেজ করা থাকবে? মানে প্রশ্ন আপনি পড়েছেন, হোয়াট ইজ করিমস ফেভারিট ফ্রুট, হুবহু কি এই কথাটাই প্যাসেজে আপনি পাবেন, নাকি এটা প্যারাফ্রেজ করা থাকবে? আপনাদের কমন সেন্স কি বলে সবাই? অবভিয়াসলি প্যারাফ্রেজ প্যারাপেজ থাকবে গুড, স্যার। প্যারাফ্রেজ। অবশ্যই প্যারাফ্রেজ করা থাকবে। তবে ডেফিনেটলি স্যার। তবে তবে এখানে একটা, নূর আলম স্যার, তবে আছে এখানে একটা। তবেটা না, হচ্ছে দুটোই থাকতে যদি, পারে। দুটোই থাকতে পারে, প্যারাফ্রেজও থাকতে এক্স্যাক্টলি, পারে, ডিরেক্ট কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ ডিরেক্ট আপনার ডিরেক্ট, সেম ওয়ার্ডও ডিরেক্ট, থাকতে পারে। হ্যাঁ নূর আলম, ডিরেক্ট কখন থাকবে ভাইয়া? যদি বুঝে প্রপার নাউন থাকে, মানে সরাসরি যদি নাম থাকে, নামের আবার তো আবার কোনো নাই। সিটির নাম বা শালও থাকতে পারে, রাইট? ইয়ারও থাকতে পারে। সিটির নামও থাকতে পারে, হ্যাঁ ইয়ার থাকতে পারে। প্রপার নাউন, ডেট, নাম্বার, নুর আলম একদম ঠিক কথা বলেছে। এই শব্দগুলোর সিনোনিম হয় না। এই শব্দগুলোকে আমরা ল্যান্ডমার্ক হিসেবে কনসিডার করব যখন আমরা কোশ্চেন পড়ছি। তখনই আমরা খেয়াল করার চেষ্টা করব আমাদের প্রশ্নের ভিতর কোনো ল্যান্ডমার্ক আছে কিনা। পরবর্তীতে এটা আমরা দেখব। তো ল্যান্ডমার্ক গুলো আমাদেরকে হেল্প করবে যে প্রশ্নের অ্যান্সারটা প্যাসেজের কোথায় আছে আমরা স্ক্যান করে ওই জায়গায় পৌঁছাবো। স্ক্যানিং, স্কিমিং, এই স্কিল গুলো হচ্ছে বেসিক কিছু স্কিল যেগুলো আমরা প্র্যাকটিস করে ইমপ্রুভ করব। ডিরেকশন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে প্রশ্নে অনেক সময় সরাসরি বলা থাকবে যে এটার অ্যান্সার কোন প্যারাগ্রাফে আছে। অন্তত 2টা কোশ্চেন টাইপ আছে যেখানে সরাসরি বলে দেয় যে এটার অ্যান্সারটা কোথায় আছে। তো এরকম ডিরেকশন দেওয়া আছে কিনা সেটাও আমরা হচ্ছে সাবধানে খেয়াল করব। এনিওয়ে, এগুলো নিয়ে আমাদের আরো ফার্দার প্র্যাকটিসের দরকার আছে। এই মুহূর্তে আপনারা যারা নতুন রিডিং শুরু করতে যাচ্ছেন, আপনারা জাস্ট জেনে রাখেন, এটা নিয়ে ওরিড আপাতত হয়ে না। না, এবার আমরা হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিসটা শুরু করতে যাচ্ছি। ওকে, আজকের প্র্যাকটিসের জন্য লেটস সি কি আছে আমাদের কাছে। ওকে, প্র্যাকটিসের আগে আমি আপনাদেরকে আমাদের ক্লাসের প্যাটার্নটা একটু দেখাচ্ছি। আমাদের ক্লাসে আপনারা প্রতিদিন প্রথমে হচ্ছে 10 মিনিটের স্পিকিং প্র্যাকটিস করবেন। তো স্পিকিং প্র্যাকটিসটা করবেন হচ্ছে কারণ আপনাদের শুরুতে আমি স্পিকিংটা করাবো, শুরুর ক্লাসগুলোতে স্পিকিংটা শেখাবো, এবং ওই সময় ওই যে সাদে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল না যে স্কোরের জন্য আমাদের ক্রাইটেরিয়ন গুলো কি কি থাকবে। তো এই ক্রাইটেরিয়ন গুলো আমি আপনাদের এখানে পড়াবো, এবং ওগুলোকে হ্যাক করার নিয়ে বিভিন্ন প্ল্যানও, স্ট্র্যাটেজিও শেয়ার করব, যে এই জিনিসগুলো এক্সামিনার দেখে স্কোর করার জন্য, তাহলে আমরা কিভাবে ওই জায়গাগুলোতে পারফর্ম করতে পারি, তাই না? আমাদের কিন্তু অনেক কিছু আসলে পারফর্ম করার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে জাস্ট এক্সামিনার কি চায় 7.5 এর জন্য, যার যেটা দরকার আর কি, 8 এর জন্য কি চায় এক্সামিনার, ওই পারফরমেন্স গুলো এক্সামিনারকে দেখিয়ে আসতে হবে। কারণ আপনারা দেখবেন যে অনেক সময় এরকম হয় কিন্তু, যে আপনাদের জানা আছে অমুক সে খুব ভালো স্পিকিং করে, কিন্তু আইএলটিএস এ ভালো স্কোর করলো না। কারণ কি? সে, কারণ হচ্ছে আইএলটিএস আসলে আপনি কত ভালো স্পিকিং করেন সেটার অ্যাসেসমেন্ট না, আসলে সত্যিকার অর্থে আইএলটিএস হচ্ছে আপনি স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো ফুলফিল করতে পারছেন কিনা, খেলার নিয়ম মেনে খেলছেন কিনা, আপনি কত বড় বড় অ্যাথলেট এটা ডিপেন্ড করছে না ক্রিকেটে। ক্রিকেটে ডিপেন্ড করছে আপনি কত ভালো ব্যাট করতে পারতেছেন।
নিয়ম মেনে পারফর্ম করা, এটা হচ্ছে আসল বিষয়। সো আমি আপনাদের স্পিকিং এর ক্লাসগুলো প্রথমে নেব এই কারণেই যে আমি আপনাদেরকে নিয়মটা শেখাবো, আসলে যে পারফরমেন্সের নিয়মটা কি, এবং ওটা শেখার পরে প্রতিটা ক্লাসের শুরুতে আপনার 10 মিনিট করে পারফর্ম করবেন। এটা আমাদের 30টা ক্লাসেও হবে এবং পরবর্তী সেশনগুলোতেও আমাদের চলবে। সো সব মিলে 3 মাস বা 2 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসে আপনারা এই ক্লাসে যে ক্রাইটেরিয়ন গুলো শেখানো হবে সেগুলোকে আপনারা যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনাদের পক্ষে অ্যাচিভ করা আসলে সম্ভব। তো শুরুতে আমরা এই জিনিসটা করবো, আমরা 10 মিনিট স্পিকিং ধরেন করলাম, করার পরে আমরা হচ্ছে রিডিংটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যেই ক্লাসটার স্যাম্পল দেখাতে যাচ্ছি সেই স্যাম্পলটা হচ্ছে মাল্টিপল চয়েসের ক্লাস। মাল্টিপল বেশ আম, পরিচিত একটা কোশ্চেনটা, মাল্টিপল চয়েসের উপরে আমি একটা প্র্যাকটিস ক্লাস নিচ্ছি। এটা স্যাম্পল ক্লাস আপনাদের ফাইনাল এক্সাম মানে ফাইনাল কোর্সের, কিন্তু এটা ফাইনাল কোর্সের ক্লাসে এটা থাকবে না। এই প্যাটার্নের আসলে আপনাদের ক্লাস থাকবে, এই কন্টেন্ট আপনাদের থাকবে না, এটা শুধুমাত্র প্র্যাকটিস ক্লাসের জন্য। তো আমরা এক্সারসাইজ অন এমসিকিউ, আমরা ক্লাসটা শুরু করব হচ্ছে কোশ্চেন টাইপটাকে দেখে, যেমন কেমব্রিজ 18 টেস্ট 2 প্যাসেজ 2-তে এই কোশ্চেন টাইপটা আছে। এখন আজকে যেমন ধরুন আপনাদের এখানে জিটির কোনো স্টুডেন্ট আমি দেখছি না, সো আমরা ধরুন সরাসরি আগে আমি আপনাদেরকে শো করব যে আপনাদের কাছে তো তো অবশ্যই বই থাকবে অবশ্যই তখন। বই থাকবে তখন। আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড আসছিল ওখান থেকে। সো the point I was trying to make is that আপনাদের কাছে তখন বই থাকবে। সো আমি প্রথমে বই থেকে আপনাদেরকে দেখাবো যে মাল্টিপল চয়েসের জন্য আমরা কোথা থেকে আজকে প্র্যাকটিস করতে পারি। কেমব্রিজ 18 হচ্ছে লেটেস্ট বই। সো কেমব্রিজ 18 এর একটা জায়গা থেকে আমরা করব। তো আমি আজকে ধরুন টেস্ট কেস হিসেবে ধরলাম এই প্যাসেজটাকে। এটা এটা হচ্ছে হুম, এটা হচ্ছে আমাদের কেমব্রিজ 18 এর রিডিং প্যাসেজ 2। তো আপনাদের কাছে বই থাকবে তখন আপনারা বইটা ধরুন হাতের কাছে নিলেন। আজকে আপনাদের কাছে বই নেই, সুন্দর করে আপনারা ফোনটা সামনে রাখুন, ল্যাপটপটা সামনে রাখুন, এক কাগজ কলম নেন আপনাদের হাতের কাছে, কারণ আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। কাগজ কলম নেন, তারপর আপনারা দেখুন রিডিং প্যাসেজের প্যাসেজটা মানে রিডিং টেস্টের প্যাসেজটা কিভাবে আছে, এইভাবে আছে, রাইট? এবং তারপর আমাদের হচ্ছে কোশ্চেন গুলো আছে। হুম সো প্রথমে আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে যে আমরা জানি 5 স্টেপস আমাদের আছে, তাই না? আমাদের প্রথমে হেডলাইন। তো এই প্যাসেজটার হেডলাইন কি লেখা আছে চলেন আমরা দেখি পড়তে পারছি কিনা। ক্যান ইউ রিড ইট? সো একটু আনমিউট করতে দিচ্ছি আপনাদেরকে। কেউ আছেন আমাদের সাথে যিনি ভলান্টিয়ার হতে চাচ্ছেন? একটু হাত তুলুন তো দেখি। ক্যান ইউ রেইজ ইউর হ্যান্ড? হ্যান্ড রেইজের অপশন আছে, হ্যান্ড রেইজ করতে পারছেন? দেখুন তো কেউ। এই তো পেয়েছেন, মঈনুদ্দিন পেয়েছেন। উম হ্যাঁ, মঈনুদ্দিন হাসান স্যার একটু আনমিউট করুন। হ্যাঁ, মঈনুদ্দিন স্যার আপনি কোথা থেকে পেয়েছেন? হ্যান্ড রেইজ করার অপশনটা কোথা থেকে পেয়েছেন? কেউ যদি না পেয়ে থাকে তাকে একটু জানান হ্যান্ড রেইজের অপশনটা রিয়েক্ট, কোথা থেকে পেয়েছেন। যে রিয়েক্টের যে অপশনটা আছে, রিয়েক্টে গিয়ে দেন ওখানে ক্লিক করলে দেন রেজ হ্যান্ড অপশনটা আছে ওখান থেকে আর কি। ঠিক আছে, ঠিক আছে। বাকিরা আপনারা জেনে গেলেন রিয়াকশন বাটন থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। মঈনুদ্দিন স্যার আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করুন, চলুন আমরা প্রথমে দেখি হেডলাইনটা কি লেখা আছে। স্যার কি লেখা আছে এখানে? লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Okay, তারপর পরের লাইনটাও পড়ে ফেলুন। জি, powerful artificial intelligence need to be reliably aligned with human values, but does this mean AI will eventually have to police those values? দোজ ভ্যালুস, খুবই সুন্দর একটা লাইন। মাইনুদ্দিন এখনই মিউট করে ফেলেন না, আমরা একটু এটাকে বুঝে নিব 1 মিনিট একটু সময় ব্যয় করে, তারপর আমরা হচ্ছে ধরুন কোশ্চেনটা সলভের জন্য চলে যাব। আমরা যদি এটার দিকে একটু তাকাই, লাইনটা আসলে কি ছিল? লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, তাই না মাইনুদ্দিন? এখন তো সবাই আমরা এই জিনিসটা নিয়ে আলোচনাই করতেছি সবাই। তাহলে এই প্যাসেজটা নিশ্চয়ই এআই নিয়ে কথা বলবে, এবং লিভিং উইথ যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই একদম আমাদের ওয়ার্ক প্লেস বা আমাদের লাইভলিহুডের সাথে, দৈনন্দিন জীবনের সাথে নিশ্চয়ই এটাকে বোঝাচ্ছে। এখন পরের যে লাইনটা আছে জি, এটা একটু ইন্টারেস্টিং। ম্যাডেন স্যার দেখেন, পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিডস টু বি রিলায়েবলি অ্যালাইনড উইথ হিউম্যান ভ্যালুস। এখানে একটা শব্দ হচ্ছে হিউম্যান ভ্যালু। হিউম্যান ভ্যালু বলতে কি বোঝাচ্ছে মাইনুদ্দিন স্যার? মানবিক মূল্যবোধ। মূল্যবোধ, দু একটা উদাহরণ দেন তো, বাংলাটা তো কঠিন হচ্ছে বোঝা। উদাহরণ, হিউম্যান ভ্যালুর দু একটা উদাহরণ।
কোনগুলোকে হিউম্যান ভ্যালু আমরা? যেমন একটা সততা। গুড, অনেস্টি, রাইট, ভেরি গুড। অনেস্টি হচ্ছে একটা হিউম্যান ভ্যালু। চ্যাট বক্সে বাকিরাও একটু দু একটা হিউম্যান ভ্যালুর কথা লিখতে পারেন। সান্ত্বনার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, আর বাকিরা একটু চ্যাট বক্সে আরো দু একটা হিউম্যান ভ্যালুজ বলতে আপনারা কোনটাকে বোঝেন একটু লিখতে পারেন। মনিরুদ্দিন স্যার আর আমি ততক্ষণ একটু আগাই। তাহলে মনিরুদ্দিন স্যার, অনেস্টি বা এই টাইপের আরো যে হিউম্যান ভ্যালুস গুলো আছে সেগুলোর সাথে অ্যালাইন হইতে হবে, তাই না? মানে হচ্ছে অ্যালাইন মানে তো আমরা যখন কম্পিউটারে টাইপ করি, তাই না, আমাদের ওই যে একটা লাইনের সাথে সমান্তরাল আনতে হয়, তাই না? এটাই তো অ্যালাইন বলে, তাই না? জি প্যারালালে আনা। জি তো জি। তাহলে হিউম্যান ভ্যালুর সাথে এগুলোকে, মানে সততা এগুলোর সাথে এই এআই গুলোকে অ্যালাইন করতে হবে, মানে ওরাও যেন বুঝতে পারে যে হিউম্যান ভ্যালু জিনিসটা আসলে কি, ওদেরকে বুঝতে হবে। ইন্টিগ্রিটি, রেসপেক্ট, এমন লিখেছেন, হ্যাঁ সুন্দর লিখতেছেন সবাই। তো এআই যেন বুঝতে পারে হিউম্যান ভ্যালু গুলো কি, বাট কিন্তু ডাজ দ্যাট মিন, মাইনুদ্দিন স্যার, মানে ওই যে ওরা বুঝবে তার মানে এই কি যে এআই উইল ইভেনচুয়ালি, এআই অবশেষে পুলিশ দোজ ভ্যালুস। এখানে পুলিশ শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, পুলিশ ইজ এ ভার্ব, ঠিক আছে? তো পুলিশ যদি ভার্ব হয় তাহলে এখানে আসলে পুলিশ করা বোঝাচ্ছে। মাইনুদ্দিন স্যার, আপনি কি পুলিশিং, সোশ্যাল পুলিশিং এই টার্মটা শুনেছেন? ফেসবুকে রিসেন্টলি এরকম কথা টথা হচ্ছিল যে হ্যাঁ পুলিশিং, জি পুলিশ ভ্যালু, রাইট? ও, জি। মিউট হয়ে গেল, কথা আনমিউট করতে পারবেন না। পুলিশিং বলতে কি বোঝাচ্ছে আসলে? পুলিশিং বলতে কি বোঝাচ্ছে? ধরেন ইভেন্চুয়ালি আমি হ্যাভ এটা টু লিখি পুলিশ। যে আই নিড টু পুলিশ ইয়োর বিহেভিয়ার। সবাই বলেন তো দেখি এটা দিয়ে কি বোঝাচ্ছে? বিহেভিয়ার, আই নিড টু পুলিশ ইয়োর বিহেভিয়ার, এখানে পুলিশের বিহেভিয়ার বলতে কি বোঝাচ্ছে? নিয়ন্ত্রণ করা বা তদারকি করা কন্ট্রোল, টাইপের। তদারকি করা, রাইট। যে আপনার বিহেভিয়ারটা কেমন হচ্ছে, পুলিশ যেরকম সেটাকে দেখে, রাইট, ওইরকম আমি হচ্ছে দেখবো। তাহলে এইখানে আবার আপনার একটু ব্যাক করেন, পাওয়ারফুল এআই হিউম্যান ভ্যালুর সাথে অ্যালাইন করতে হবে, উই নো। কিন্তু তার মানে কি এই যে আলটিমেটলি হিউম্যান ভ্যালুগুলোকে তদারকিও করবে আসলে এআই? ইতিমধ্যে এখন কিন্তু এই জিনিসটা হয়। আপনারা কেউ কি জিনিসটা জানেন যে বর্তমানে এআই আসলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষজন তাদের আচরণ কেমন করতেছে সেটাকে তদারকি করে এআই। কেউ বলতে পারবেন কোথায় এটা হচ্ছে? চ্যাট জিপিটি স্যার। না, বাট কাছাকাছি। হৃদয়, আরেকটু চিন্তা করেন। স্যার মানুষের আরেকটা আচরণ, ছিল রোবোটিক্স। আবারও বলছি, স্যার কোয়েশ্চেনটা মানুষের, একটু আবার। হ্যাঁ হ্যাঁ, মানুষের আচরণ কেমন হবে বা ঠিক হচ্ছে কিনা, মানুষজন সামাজিক নিয়ম নীতি মেনে চলছে কিনা, মেনে আচরণ করছে কিনা, এটা ইতিমধ্যেই একটা প্ল্যাটফর্ম, অন্তত কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে তদারকি করে এআই। কে বলতে ফেসবুক পারবে? আছে, ফেসবুক, ফেসবুক, নূরে আলম কিন্তু আজকে ফেসবুক, দুই সোশ্যাল বারের দুই মিডিয়া। ছক্কা। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, আমি প্ল্যাটফর্মটাকে বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনি আসলে নিয়ম মেনে গালাগালি দিচ্ছেন কিনা, কাউকে পার্সোনালি অ্যাটাক করছেন কিনা, হ্যারাস করছেন কিনা, এআই এগুলা ইতিমধ্যেই দেখে। তার মানে ইতিমধ্যেই এরা পুলিশিং করছে। আজকের প্যাসেজটা এটা নিয়েই। সো এরপরে কি আছে আমরা সবাই একটু দেখি, লেটস সি। ওকে, এরপরে আমরা একটু প্যাসেজটা আবার একটু ব্যাক করি। প্যাসেজটা, এরপর আমাদের প্যাসেজটা পড়ার কথা না, আমরা স্কিপ করবো, আমরা চলে যাবো কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। তো আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই আমরা কি দেখতে পাচ্ছি? চলেন আমরা একটা ইনস্ট্রাকশন আগে পড়ে দেখি, বোঝার চেষ্টা করি আসলে কোশ্চেনটা কি চাচ্ছে। সবাই একটু খেয়াল করুন। এখানে আপনি যখন কোশ্চেন ইনস্ট্রাকশনটাকে তাকাচ্ছেন, এটা কোশ্চেন, ইনস্ট্রাকশনটাকে দেখুন, খুব সুন্দর ইনস্ট্রাকশন। কোশ্চেন 14 to 19, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, চারটা অপশন। রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 14 to 19 অন ইউর অ্যান্সার শিট। এটা পেপার বেসের ক্ষেত্রে বোঝাচ্ছে। পেপার বেসে আপনাদের একটা অ্যান্সার শিট আছে, সেই অ্যান্সার শিটে 1 থেকে 40 পর্যন্ত ঘর কাটা আছে। সেখানে 14 থেকে 15, 16, এরকম করে করে 19 পর্যন্ত আসলে ঘর কাটা আছে। সেই
14 থেকে 19 পর্যন্ত ঘরগুলোতে আপনি এই 14 নম্বর প্রশ্নের যে জবাবটা, ধরুন 14টা আপনি পড়লেন, পুরো প্যাসেজ থেকে দেখলেন যে 14-এর অ্যান্সার আসলে এ, তখন আপনি ওই অ্যান্সার পেপারে 14-এর পাশে এ লিখে দেন। এইটাই ওরা বোঝাচ্ছে, এটাকেই ওরা বলছে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 14 to 19 অন ইউর অ্যান্সার শিট। অ্যান্সার শিটে লিখতে বলছে। কম্পিউটার বেসে যদি হয়, কম্পিউটার বেসে আপনি জাস্ট এইখানে প্রশ্নটা আপনার সামনে থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দিবেন এতে, যদি এ আপনাদের অ্যান্সার হয়। এটা হচ্ছে মাল্টিপল চয়েস। এখন আমরা আজকে এই মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নটাই দেখব। তো আমরা যদি প্রথম প্রশ্নটাকে খেয়াল করি কি লিখেছে, তারপর আমরা এটা সলভের জন্য একটু অ্যাপ্রোচে আগে। প্রথম প্রশ্নটা বলছে, হোয়াট ডাজ দ্য রাইটার, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথমেই যে জিনিসটা খেয়াল করেন, এখানে একটা ডিরেকশন আছে, রাইট? আমি আপনাদের বলেছিলাম না যে ল্যান্ডমার্ক বা ডিরেকশন দেয়া থাকতে পারে, এখানে দিয়েছে ডিরেকশন, সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফার্স্ট প্যারাগ্রাফে যেতে হবে, গিয়ে দেখতে হবে সেখানে এআই এর ব্যাপারে রাইটার কি পয়েন্ট মেক করছে। এখানে একটা কথা হচ্ছে মেক এ পয়েন্ট। মেক এ পয়েন্ট, এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে ট্রাইং টু সে বা গিভ অ্যান ওপিনিয়ন অ্যাবাউট। কোনো কিছুর ব্যাপারে কোনো একটা ওপিনিয়ন দেওয়াটাই হচ্ছে আপনার মেক এ পয়েন্ট। সো আপনার অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এ ফার্স্ট প্যারাগ্রাফে যেতে হবে, গিয়ে দেখতে হবে এআই এর ব্যাপারে রাইটার কি ধরনের ওপিনিয়ন দিচ্ছে। এখানে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে এআই, কিন্তু সেটা খুব একটা ভালো ল্যান্ডমার্ক না, কারণ এআই আমাদের পুরো প্যাসেজ জুড়ে আছে। আর ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের ডিরেকশন। রাইটার শব্দটা কি আমাদের কোনো ল্যান্ডমার্ক? সবাই কি মনে হয়, আমরা কি রাইটার শব্দটা খুঁজে পাবো প্যাসেজে? নো স্যার। রাইটার শব্দটা আমরা কিন্তু খুঁজে পাবো না আসলে, কারণ রাইটার ওরা আসলে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করে নাই। রাইটার বলতে ওরা বোঝাতে চাচ্ছে ওই পুরো প্যারাগ্রাফটাতে যে যে লেখক সে আসলে কি বোঝাতে চেয়েছে। সো আপনাদের উচিত হবে এখন হচ্ছে প্রথম প্যারাগ্রাফটাতে যাওয়া এবং এটার অ্যান্সারকে খুঁজে বের করার চেষ্টা করা। এটাই এবার আমরা একটু সুন্দর করে করব। স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দুটো প্রশ্নের জন্য 14 এবং 15, এই দুটো প্রশ্নের জন্য দুটো অ্যাসোসিয়েট প্যারাগ্রাফ। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এই জন্য এখানে আমাদের এখন ফার্স্ট প্যারাগ্রাফটা আছে। আর হোয়াট ইজ দ্য রাইটার ডুইং দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এখানেও আরেকটা ডিরেকশন দেওয়া আছে। এখানে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটা আছে। আজকে এখন আমরা প্রথম অংশে চেষ্টা করব হচ্ছে এটাই বোঝার জন্য যে কিভাবে এই অ্যান্সার গুলো আসে। লেটস হ্যাভ আ লুক। সো এই অংশে এসে আমরা প্রথমে প্রথম কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব, প্রথম কোশ্চেনটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রশ্নটাতে যাওয়ার আগে আমরা একটু পড়ার অভ্যাস এবার আগে একটু তৈরি করে নিই। স্ক্রিনে আপনারা সবাই এখন লেখাটা দেখতে পাচ্ছেন, রাইট? ইউ ক্যান সি দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আপনারা একটু সবাই চোখ বুলান, বোলানোর পরে একটু খেয়াল করেন কোন কোন শব্দ আছে যে শব্দগুলোর মিনিং আপনাদের কাছে হার্ড বলে মনে হচ্ছে, কোন কোন শব্দ আছে যেগুলোর মিনিং গুলো আপনারা হয়তো খুব একটা শিওর না। তো হাতে যদি আপনাদের কাগজ কলম থাকে আপনারা সেখানে একটু নোট করতে পারেন ওই শব্দগুলোকে, কিন্তু একবার আপনারা পুরো প্যারাগ্রাফটাকে পড়ার চেষ্টা করুন। আমি আপনাদেরকে প্রথমেই পড়ার জন্য সুযোগ দেব। আমি এটাকে অবভিয়াসলি সলভ করে দেব, কিন্তু তার আগে আমি একটু আপনাদেরকে পড়তে দিতে চাচ্ছি। চলুন আমরা সবাই মিলে এবার একটু পড়ি, পড়ার পর আমরা একটু দেখি যে এখান থেকে আমরা কিছু শব্দকে নোট করতে পারি কিনা, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে? সো লেটস সি। চলুন আমরা এটাকে এখন একটু পড়ার চেষ্টা করি। এই প্যারাগ্রাফটা আমাদের পড়ার জন্য আমরা চলুন
2 মিনিট সময় নেই, দেখি 2 মিনিটের মধ্যে আমরা এটা পড়তে পারছি কিনা। আমার মনে হয় আমরা পড়তে পারবো। সবাই একবার করে একটু ট্রাই করি। লেটস ট্রাই। রেকর্ডিং স্টার্ট। ওকে, সবাইকে আনমিউট করার অপশনটা আবার একটু দিচ্ছি। চলুন আমরা একটু খেয়াল করি যে এই প্যারাগ্রাফটাতে কি বলেছে আসলে। হুম। সো আপনাদের মধ্যে কেউ কি একটু বলতে চাচ্ছেন এখানে সামারিটা কি আসলে? তারপর আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এটা নিয়ে আলোচনা করব। বাট এই প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা বলেছে কেউ একটু হাত তুলুন তো দেখি, যে এটার সামারিটা কি হতে পারে। কয়েকজন হাত তুলেছেন, আমি একটু একজনকে দিচ্ছি। আসিফ সবার আগে বলেছিল যে ওর শেষ হয়েছে, আসিফকে আমরা একটু আনমিউট করতে দিচ্ছি স্যার। আসিফ স্যার একটু আনমিউট করুন। হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্যার এখানে বলছে যে আসলে এআই এর পারফরমেন্সের সীমাটা আসলে অসীম। হুম হুম অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে যে এআই এর পারফরমেন্স যে কতটুকু করা সম্ভব সেটা আসলে আমরা মানে প্রেডিক্ট করতে পারছি না, এমন কিছু ওকে বলছে আর কি। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা আরো এক দুইজনকে একটু কথা বলতে দিই, তারপর আমরা ওভারঅল আলোচনা করছি। ধরুন আমরা হচ্ছে নুর আলম সিদ্দিকী স্যারকে আনমিট করতে দিচ্ছি। নুর আলম স্যার একটু বলার চেষ্টা করুন, আপনি কি ভাবছেন এটা? Same. What actually he's just recently he's the হ্যাঁ, same thing actually. They are speaking about the artificial intelligence's futures. Actually, what it will be ফিউচার। the next in futures. ঠিক আছে, ঠিক আছে। ওর আর একজন সীমান্ত, সীমান্তকে আমরা একটু আনমিট করতে দিচ্ছি। সীমান্ত আনমিট করুন। জি। জি ভাই, এখানে বোঝানো হয়েছে আর কি যে একটা এআই আর্টিফিশিয়াল কতটা মানে তাড়াতাড়ি একটা জিনিস আর কি সে অ্যাকনলেজ করতে পারে, এবং কি তার যে আর কি ধারণ ক্ষমতা আছে সেটা আর কি সে আর কি তার যে মানে চিন্তাধারার যে ব্যাপক পরিধি আর কি সেটা আর কি বোঝানো হয়েছে আর কি। ওকে ওকে, সুন্দর, ঠিক আছে। সো মোটামুটি আমাদের বেশ কিছু আমরা আইডিয়া গুলো পেয়ে গেলাম। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা এখানে কিভাবে পড়বো। দিস হ্যাজ বিন দ্য ডেকেড। ও, প্রথম একটা জিনিস আমি সবসময় যেটা বলি আপনাদেরকে, ফার্স্ট অফ অল আপনারা রিডিং এ কখনোই হচ্ছে ট্রান্সলেট করার চেষ্টা করবেন না। মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনের যে অ্যাপ্রোচটা, সেটা করলে আপনারা কিন্তু ওভারঅল বিগ পিকচার যেটা সেটা বুঝতে পারবেন না, আপনাদের খুবই কষ্ট হবে। এবং এটার কোনো মানেও আসলে হয় না। আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আপনাদেরকে চাঙ্ক রিডিং করতে হবে। মানে হচ্ছে কিছুটা অংশ একসাথে পড়ে, দুই তিনটা সেন্টেন্স একসাথে পড়ে ওভারঅল ভাবার চেষ্টা করা যে এইটুকুতে কি বলেছে। এবং যখন এই কয়েকটা সেন্টেন্স একসাথে পড়ছেন, মাঝখানে একটা দুটো শব্দ থাকবে যেগুলোর আপনি মিনিং জানেন না, তো ওই সময় থামবেন না, ওভারঅল পড়ে ফেলেন। তারপর একটু অনুমানের চেষ্টা করেন যে আচ্ছা এই শব্দটা যে ছিল, ওভারঅল তো আমার মনে হয় এই কথা বলছে, তাহলে এই শব্দটার মিনিং বোধহয় এটা হবে। এটাকে বলে এডুকেটেড গেজ, যে আপনি ওভারঅল পড়ার পরে কি মনে হচ্ছে। এই এডুকেটেড গেজ খুব ভালো একটা জিনিস, এটা আপনার রিডিং এর ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবং এটা আপনার আস্তে আস্তে রিডিং করে করে আসলে ইমপ্রুভ করতে হবে। তো যে খুব ভালো রিডার, সেও কিন্তু সকল ভোকাবুলারি মিনিং জানে না, বাট সে এডুকেটেড গেইজে ভালো। সে হচ্ছে যে অনুমানটা করে সেটা সাধারণত কারেক্ট মিনিং এর কাছাকাছি যায়। তো আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। দেন যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এখানে ধরুন এটা পড়লেন, আহ, কয়েকটা সেন্টেন্স একসাথে পড়বেন। দিস হ্যাজ বিন দ্য ডেকেড অফ এআই উইথ ওয়ান অ্যাস্টনিশিং ফিট আফটার অ্যানাদার. A chess playing AI that can defeat not only all human chess players but also all previous human programmed chess machines after learning the game in just 4 hours. That's yesterday's news. এখানে বলছে এটা এআই এর ডিকেড হতে যাচ্ছে, হ্যাজ বিন এটা হয়ে আছে আর কি, মানে এই দশকটা এআই এর দশক। মানে এই দশকে এআই প্রচুর ইমপ্রুভ করেছে। দশক বলতে 10 বছর আসলে বোঝাচ্ছে। আর একটা চেস প্লেইং এআই যেটা কিনা সব মানুষকে তো হারাইছেই, এমনকি হিউম্যানের প্রোগ্রাম করা চেস মেশিনকেও হারাই ফেলছে। একটা গেম মাত্র 4 ঘন্টা আগে শিখছে তারপরেই। কিন্তু এটাও এখন আর কি, মানে নতুন কোনো খবর না। হোয়াটস নেক্সট, এরপরে কি? ট্রু, these prodigious accomplishments are all in so-called narrow AI, where machine perform highly specialized tasks. But many experts believe this restriction is very temporary. এখানে একটা রেস্ট্রিকশনের কথা বললো, বললো যে এই রেস্ট্রিকশনটা টেম্পোরারি। এনিওয়ান
কোন রেস্ট্রিকশনের কথা বলছে? এই সেন্টেন্সে কোনো রেস্ট্রিকশনের কথা বলছে? যে রেস্ট্রিকশনটা ওরা টেম্পোরারি বলছে, কোনটাকে ওরা রেস্ট্রিকশন বলছে? উম, ইমপারফেক্ট। হ্যাঁ, মানে আপনি এই জায়গায় খেয়াল করুন এই বাক্যের আগের অংশে নেগেটিভ কোনো শব্দ আপনি পাচ্ছেন কিনা, যে শব্দটা দেখে আপনার মনে হচ্ছে এটার মধ্যে নেগেটিভ একটা কথা। না, ন্যারো এআই, ন্যারো ন্যারো, এআই। হ্যাঁ, ন্যারো এআই। ন্যারোটাকেই ওরা রেস্ট্রিকশন বলছে। তাহলে ন্যারো কি? দিস prodigious accomplishment are all in so-called narrow AI where machine perform highly specialized task। মানে হচ্ছে এগুলো ন্যারো এআই, মানে এইটুকুই শুধু কাজ করতে পারে, এর বেশি আর কিছু করতে পারে না, এরকম আর কি। চ্যাট জিপিটি গান গাইতে পারে না, এরকম আর কি। তো লিমিটেড স্কেল লিমিটেড, এআই। হ্যাঁ। তো কিন্তু ওরা বলতেছে এই রেস্ট্রিকশনটা, এই যে ন্যারো পারফরমেন্সের যে রেস্ট্রিকশনটা, এটা আসলে টেম্পোরারি। বাই মিড সেঞ্চুরি, এই যুগের মিড সেঞ্চুরি মানে 2050 সাল নাগাদ, উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এজিআই, মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলফ ক্যান ট্যাকল। এইটা হচ্ছে ওদের বাণী। Now, এই জায়গায় এসে রিডিং এর ক্ষেত্রে আমাদের শুধু যে রিডিংটা ইমপ্রুভ করতে হবে তা না, আমাদের কিন্তু ভোকাবুলারিও শিখতে হবে। তো ভোকাবুলারি শেখার ক্ষেত্রে একটা ভালো ওয়ে হচ্ছে ভিজুয়াল লার্নিং। ভিজুয়াল লার্নিংটা হচ্ছে এরকম, ধরুন এইমাত্র আপনারা যে ভোকাবুলারি গুলো পড়লেন, সেই ভোকাবুলারি গুলোর কিছু কিছু শব্দ আমাদের থাকতে পারে যেটা হচ্ছে মানে আমাদের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছিল। সো এরকম কিছু শব্দ, যেমন ধরেন অ্যাস্টোনিশিং, এটাকে আমরা কোথায় ইউজ করব? দেখেন, অ্যাস্টোনিশিং যদি আপনাদের কারো না জানা থাকে, আজকের পরে এই ছবিটা দেখলে আপনাদের অ্যাস্টোনিশিং কথাটা মনে পড়বে। এবং আমি আপনাদেরকে এনকারেজ করব এইভাবেই মানে নতুন ভোকাবুলারি শেখার জন্য। ধরেন আপনি একটা নতুন ভোকাবুলারি দেখছেন, প্রডিজিয়াস, এটার বাংলা ট্রান্সলেশন বের করার চেষ্টা করবেন না। না করে কি করবেন, প্রডিজিয়াসকে নেটে একটু সার্চ করেন, ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেন, এবং দেখেন এটার সাথে রিলেটেড কোনো ছবি আছে কিনা, ইমেজ সার্চ, যেন ওই ছবিটা দেখে আপনার পরবর্তীতে প্রডিজিয়াস শব্দটা মাথায় ঢুকে যায়। প্রডিজিয়াস মানে হচ্ছে রিমার্কেবল অর ইমপ্রেসিভ, মানে ইমপ্রেসিভলি গ্রেট ইন এক্সটেন্ট, মানে সাইজ অর ডিগ্রি সামথিং, যেটা কিনা অসাধারণ। এখন আপনি যদি নিউটনের চেহারা দেখেন, আপনি জানবেন যে এটা আসলে প্রডিজিয়াস, খুবই মানে দারুণ কোনো কিছু, প্রতিভাবান, হ্যাঁ, অসামান্য অ্যাচিভমেন্ট কেউ করেছে, এরকম কোনো কিছু। অ্যাকমপ্লিশমেন্ট শব্দটা যেটা আছে, অ্যাকমপ্লিশমেন্ট শব্দটার মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। সো যেটা আমি দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ দ্যাট, যে ইংরেজি শব্দ যখন আপনি শিখছেন, সেই শব্দটা যেন আপনি বাংলা ট্রান্সলেশনে না শেখেন, সবসময় শিখবেন হচ্ছে ইংরেজি সিনোনিমে। অ্যাকমপ্লিশমেন্ট শব্দটার মানে হচ্ছে অ্যাচিভমেন্ট থ্রু থিংস দ্যাট হ্যাভ বিন ডান সাকসেসফুলি। স্পেশালাইজড, ওই যে যেটা বললো আর কি, হাইলি স্পেশালাইজড টাস্ক, স্পেশালাইজড ডিজাইন অর ট্রেন ফর স্পেসিফিক পারপাস অর এরিয়া অর এক্সপার্টিস। সুনির্দিষ্ট একটা পারপাসে কোনো কিছু ট্রেনিং দেয়া থাকলে ওইটা ছাড়া আর কিছু পারে না, সেটা হচ্ছে স্পেশালিস্ট, মানে স্পেশালাইজড ডাক্তার আর কি যেটা। আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এ টাইপ অফ এআই capable of performing any intellectual task that a human can do. সো এই শব্দগুলোই আমরা কিন্তু এইমাত্র দেখলাম। সো আপনারা যখন পরবর্তীতে কেমব্রিজ থেকে কোনো শব্দ দেখবেন, এইভাবে আপনারা হচ্ছে নেটে সার্চ দিয়ে, মানে ডিকশনারি, বাংলা টু ইংলিশ ডিকশনারি যদি বাসায় থাকে ফেলে দেন, বাংলা টু ইংলিশ ডিকশনারি দেখে শিখে আপনারা কিন্তু ইংরেজিতে আগাতে পারবেন। তো বেটার হচ্ছে জাস্ট ডেফিনেশন সার্চ করা। কেউ কেউ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মানে ছবি দেখে ভালো শিখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইমেজ সার্চ দিবেন, আমি এইমাত্র যেটা দেখালাম সেভাবে। নাও সবাইকে একটু মিউট করবো একটা কারণে, জাস্ট 5 seconds, take a deep breath and focus again. 5, 4, 3, 2, 1. এবার আপনারা খেয়াল করুন এই কথার সাথে নিচের অপশনস গুলোর কোনটা আসলে ম্যাচ করছে। আমার একজন ভলান্টিয়ার লাগবে যিনি এটা পড়ে শোনাবেন, কেউ একজন একটু হাত তুলবেন, আর বাকিরা হচ্ছে এটাকে সলভ করার চেষ্টা করবেন। আসিফ ইকবাল স্যার হাত তুলেছেন, হ্যাঁ স্যার একটু আনমিউট করুন। আহ, স্যার আমি পড়বো। জি স্যার, কোশ্চেনটা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আপনি অপশনস গুলো পড়বেন, আর আমরা বাকিরা একটু চিন্তা করব যে এটা হবে কি হবে না। প্রথম অপশনটা পড়ুন, কি লেখা আছে?
Number A, it is difficult to predict how quickly AI will progress. এআই কত দ্রুত প্রোগ্রেস করবে এটা ডিফিকাল্ট হচ্ছে প্রেডিক্ট করা। সবাই একটু ভাবুন এটা হতে পারে কিনা। আসিফ স্যার পরেরটা পড়ুন। Option B, much can be learned about the use of AI in chess machines. চেস মেশিনে এআই এর ইউজ দেখে অনেক কিছু শেখা যেতে পারে। সবাই একটু ভাবুন এটা হতে পারে কিনা। সি। Option C, the future is unlikely to see limitations on the capabilities of AI. ফিউচার হচ্ছে আনলাইকলি, মানে ফিউচারটা এটা সম্ভব না যে, মানে এর ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। এআই এর যে ক্যাপাবিলিটি আছে তার উপর কোনো লিমিটেশন আসবে না বলেই মনে হচ্ছে ফিউচারে। আনলাইকলি মানে হচ্ছে এটা হবে না, রেস্ট্রিকশন জিনিসটা হবে না। তো সবাই একটু ভাবুন এটা হতে পারে কিনা। আসিফ স্যার চার নম্বর ডিটা একটু পড়ুন। Experts disagree on which specialized task AI will be able to পারফর্ম। perform. এক্সপার্টরা ডিসএগ্রি করছে। আসিফ স্যার লাস্টেরটা পড়তে একটু কষ্ট হলো কেন? দেখতে সমস্যা হচ্ছে? বড় করে দেবো? ঠিক আছে স্যার, এখন মনে ঠিক আছে। এক্সপার্টরা ডিসএগ্রি করছে কোন স্পেশালিস্ট টাস্কটা এআই উইল বি এবল টু পারফর্ম, মানে ভবিষ্যতে কোন স্পেশালাইজড টাস্কটা তারা পারফর্ম করবে। নাও আপনাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে এটার অ্যান্সার পেয়ে গেছেন, আপনারা মনে করছেন যে হ্যাঁ এটা নিশ্চিত অ্যান্সার হবে। বাট আমি আপনাদেরকে একটা জেনারেলাইজ অ্যাপ্রোচ দিব। ফাইনাল এক্সামে স্ট্রেসফুল সিচুয়েশনে কারেক্ট অ্যান্সারটা খুঁজতে গিয়ে আপনারা অনেক সময় সহজ কোশ্চেনেও মাথা আপনাদের মানে হ্যাং হয়ে যেতে পারে। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন যেখানে কয়েকটা অপশনের মধ্যে কারেক্ট অপশনটা খুঁজতে হয়, সেক্ষেত্রে একটা ভালো টেকনিক হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, বাদ দেওয়ার পদ্ধতি। রাইট অ্যান্সারটা না খুঁজে আপনারা যদি রং অ্যান্সার গুলোকে আলাদা করেন, দেখবেন অ্যান্সারটা আপনাদের খুঁজে বের করতে সহজ হবে। এখন আপনারা সবাই, আমি আপনাদেরকে আনমিউট করার অপশন দিচ্ছি, আপনারা যারা মনে করছেন যে আমরা অ্যান্সার পারি, স্টিল অ্যান্সারটা বলবেন না। আপনারা আমার সাথে সাথে একটু এই থট এক্সপেরিমেন্টটা করেন, মানে চিন্তা করার অভ্যাসটা, যেন পরের বা অন্যান্য কোশ্চেন গুলোতে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে সবাই রেডি? আমরা এখন হচ্ছে কোনগুলো হবে না সেগুলোকে দেখব। তো সবাই আপনারা আমাকে একটু বলেন তো দেখি। উম আমরা ধরুন চেস মেশিনের কথা কিন্তু পড়েছি, কিন্তু আমার মনে হয় বি আমাদের অ্যান্সার হবে না। আমার ধারণা কি ঠিক না রং, মানে ভুল? কি মনে হয় আপনাদের? ঠিক বি কি ঠিক হবে না হবে না? বি ঠিক আনসার আছে হবে না। বি না, কেন হবে না? বি কেন কারণ হবে না? হচ্ছে লিখছে যে এটা ইয়েস্টারডেজ নিউজ, অর্থাৎ হচ্ছে আহ, গুড, এটা ভেরি গতকালকের গুড, ঘটনা। চেস ভেরি গুড। মেশিন যে ওরা ভালো খেলে এটা আমরা আসিফ, আই এম আগে। ভেরি ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার। আসিফের ব্যাখ্যাটা আমার খুবই পছন্দ হলো। আসিফ খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। আসিফ বলতেছে যে চেস মেশিনের যে মেনশনটা এখানে করেছে, তারপরে ওরা বলেছে দ্যাটস ইয়েস্টারডে নিউজ, মানে এইটাকে ওরা আসলে বর্তমানে এই প্যারাগ্রাফ পাত্তা দিচ্ছে না। তার মানে এটা এই প্যারাগ্রাফের মূল তথ্য হতেই পারে না যে আমরা এই চেস মেশিন থেকে অনেক কিছু শিখবো। চেস মেশিনেরটাকে ওরা প্যাসেজের ভিতরেই বাতিল করে দিয়েছে। আসিফ এটাই তো বললেন, তাই না? খুবই জি স্যার। সুন্দর লাগলো। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক যদি আমি এইটাকে বাদ দেই, আমি একই অজুহাতে ডি কে বাদ দিতে চাচ্ছি, আমার ধারণা ঠিক আছে কিনা বলেন তো? হ্যাঁ ডি কিসের বাদ দেওয়া অ্যান্সার? যায়। জি স্যার। বিভাগের। কেন? অবশ্যই, কারণ ডিটা হচ্ছে কেন? যে কারণ মেনি এক্সপার্ট বিলিভ বলা আছে না। মেন এক্সপার্ট বিলিভ করছে, না ঠিক তা না, মানে স্পেশালাইজ টাস্কের কথাটা কোথায় বলছে এটা খেয়াল করে, ওয়্যার মেশিন পারফর্ম স্পেশালাইজ টাস্ক। কিন্তু এই স্পেশালাইজ টাস্কের ব্যাপারে এক্সপার্টরা এগ্রি বা ডিসএগ্রি কিছুই করে নাই। মানে বুঝতে পেরেছেন? স্পেশালাইজ টাস্কের পরে ওরা বলতেছে যে রেস্ট্রিকশনের ব্যাপারে এক্সপার্টরা কিছু একটা বিলিভ করছে, মানে এই স্পেশালাইজ টাস্কের ব্যাপারে এক্সপার্টদের কোনো ওপিনিয়ন নাই। আমার কথাটা কি ভ্যালিড মনে হচ্ছে সবাই? জি স্যার, ভ্যালিড। পাশাপাশি স্যার আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে লাস্ট লাইনে যেটা বলছে যে উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই মানে আওয়ারসেলফ, পারফরমেন্সের ব্যাপারে আরো বলছে আর কি, হ্যাঁ এগ্রি অর্থাৎ করতেছে। আরো বেশি এক্সপার্টরা মানে। আসলে এগ্রি করছে। হুম। তো পয়েন্ট হচ্ছে
বি এবং ডি কে আমরা বাদ দিলাম। আমি আপনাদেরকে আবারও একটু মনে করে দিচ্ছি কেন এটা করছি। আজকের কোশ্চেনটা আমরা আলোচনা করেছি তো অনেকখানি, বা আপনারা অনেকে এমনিতেও এটা আপনাদের কাছে অনেকের কাছে সোজা লাগছিল, বা বাকিরা হয়তো আলোচনা করছি দেখে ইতিমধ্যে আপনাদের কাছে সোজা লাগছে। বাট আবারও আমি একটা জিনিস বলছি, এক্সাম স্ট্রেস এনভায়রনমেন্টে সোজা জিনিসও কঠিন লাগতে পারে। মাল্টিপল চয়েসে ভালো একটা আইডিয়া, তখন মাথা ঠান্ডা রাখার ভালো একটা টেকনিক কারেক্ট অ্যান্সার না খুঁজে রং অ্যান্সার গুলোকে বাদ দেয়। যখন আপনি বি এবং ডি কে বাদ দিয়েছেন, এবার আপনার অপশন আছে এ আর সি। এইবার এ আর সির মধ্যে কোনো একটাকে রাখা যায় এবং কোনোটাকে বাদ দেওয়া যায় কিনা, এ আর সির মধ্যে কোনোটাকে বাদ দেওয়া যায় কিনা। ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। এআই এর ক্যাপাবিলিটির উপর লিমিটেশন থাকবে না ভবিষ্যতে, অথবা ভবিষ্যতে কিভাবে চেঞ্জ হবে সেটা প্রেডিক্ট করা ডিফিকাল্ট। কোনটার, এই দুটার মধ্যে কোনটাকে পড়েছেন বলে মনে হচ্ছে এইবার বলেন। দুইটাকে বাদ দেওয়ার পরে এ আর সির মধ্যে কোনটাকে আপনারা পড়েছেন বলে মনে হচ্ছে। এই জায়গায় এসে আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। 10 সেকেন্ড টাইম। এ আর সির মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা আপনারা এবার চ্যাট বক্সে লিখুন আমাকে। ও ডিরেক্ট মেসেজ লিখতেছেন, আচ্ছা সবাই সবাই দেখুক এ আর সির মধ্যে কোনটা বেটার বলে মনে হচ্ছে। এসি, এসি, ঠিক আছে, আমরা একটু হয়তো মিক্সড অ্যান্সার দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমরা একটু দেখবো এটা। আচ্ছা, আব্দুল আলিম স্যারকে আমি একটু আনমিউট করতে বলবো। আব্দুল আলিম স্যার বাকিরা অ্যান্সার দিচ্ছে, আপনি এখন একটু আনমিউট করতে পারবেন কিনা স্যার? জি চলুন আমরা দেখি। এ এটা বলেছে, হ্যাঁ, জি ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস, আর ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। দুটার মধ্যে কোনটা আপনি পড়েছেন বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে যে যখন আমাকে বললো যে 4 ঘন্টায় একটা চেস মেশিন তার প্রিভিয়াস যত হিস্ট্রি আছে সেগুলোকে ডিফিট করতে পারে, তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্টাডি নিউজ বলতে বোঝাচ্ছে যে এটা আমরা জানি এই হুম হুম, ঘটনাটা। গুড। আর এরপরে হচ্ছে যখন নেক্সট ডে সে বলছে যে বাই মিড সেঞ্চুরি, হুম হুম হুম, গুড গুড mid-century, we have artificial general intelligence machine that can achieve human-level performance on the full গুড। range of tasks that we ourselves can tackle. হুম মানে হুম হচ্ছে গিয়ে মিড সেঞ্চুরিতে যে আগামী 50 বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় যাবে যে সে হিউম্যান ইন্টেলিজেন্সকে ট্যাকেল দিতে পারবে বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে। হুম এই এই কারণে হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। কারণ আগামী 50 বছরে, এটা এই প্যারাগ্রাফের ভিত্তিতে বলছি না, মানে ইন হুম মাই জেনারেল নলেজ, হুম হুম আমরা এখন পর্যন্ত এআই যেসব মেশিনে রান করি সেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন। তো আগামী 50 বছরে এইটা চলে আসবে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং মেশিনে চলে আসবে, বা ন্যানোটেক মেশিন গুলোতে চলে আসবে। যখন এটা চলে আসবে ন্যানোটেক মেশিন গুলোতে, তখন মানুষ আসলে এখনো কল্পনা করতে পারে না যে এই সে জায়গায় আমি এই একটু টেকনোলজিটা আলিম কোথায় স্যারকে যাবে। একটু থামাই, এই জায়গায় আমি একটু আলিম স্যারকে থামাই। তাহলে আলিম স্যার আপনি কি তাহলে অ্যান্সারটা দিলেন নিজের, মানে নিজের থট থেকে, বা আপনার যে নলেজটা আছে জেনারেল সেখান থেকে, নাকি প্যাসেজ থেকে দিয়েছেন? প্যাসেজ থেকে, প্যাসেজ থেকে দিলাম, কিন্তু যেহেতু আমার জেনারেল নলেজ আছে এই কারণে আমার জন্য এটা হেল্পফুল হয়ে প্যাসেজে কি এটা বলেছে যে এটা ডিফিকাল্ট হবে প্রেডিক্ট করা? কিন্তু আপনি তো না, বললেন যে ওরা প্রেডিক্ট করেছে। না, ডাইরেক্টলি ডাইরেক্টলি বলেনি কোথাও। আচ্ছা, কিন্তু ওরা তো প্রেডিক্ট করেছে যে বাই মিড সেঞ্চুরি, আপনি বললেন যে প্রেডিক্ট করেছে, কিন্তু আপনার জেনারেল নলেজ বলতেছে যে এটা প্রেডিক্ট করা টাফ, এটাই কি জি, আপনি বললেন না? জি। তাহলে কি আপনি নিজের জেনারেল নলেজ থেকে অ্যান্সার দিলেন? না, জেনারেল নলেজ থেকে না, দুটো মিক্সড, মিক্সড, না, মিক্সড আপনি করে। আসলে, আপনি আসলে একটু স্যার লাস্ট মানে আপনি শেষ বলে এসে একটু আউট হয়ে গেলেন আর কি, কারণ আপনি না, পুরাটা বুঝতে ঠিক পেরেছি, বুঝেছিলেন। বুঝতে পেরেছি। পুরাটা ঠিক বুঝে ফেলেছিলেন একদম, আলিম স্যার খুব সুন্দরভাবে বুঝে ফেলেছিলেন, এবং উনি পড়াটা সম্পূর্ণ ঠিক ছিল। এবং এখান থেকে আমরা যদি শুধু, আলিম একটু আমি আপনার সাথে বোঝানোর দেখি, দেখুন জি, এখানে যদি আপনি দেখেন যে প্রথমত এটাই আমার মনে হয়, বাকিরা এটা বলবে যে মেনি এক্সপার্ট বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। এখান টেম্পোরারি, থেকে আমাদের ইয়েস, মূলত অ্যান্সারটা আসছে, ইয়েস, ইয়েস, যে ইয়েস। ওদের এই জি, মুহূর্তে অ্যাকমপ্লিশমেন্ট গুলো ন্যারো, কিন্তু এই জি, জি, রেস্ট্রিকশনটা জি। থাকবে না। রেস্ট্রিকশন যদি না থাকে তাহলে লিমিটেশন গুলো হচ্ছে লিমিটেশনটা থাকবে না, থাকবে না। এক্স্যাক্টলি ট্রু, ট্রু, ফেমাস ট্রু। তো জি, হ্যাঁ,
আর বাকি এখন অংশ ও নিজেই এখন লিঙ্ক করা যাচ্ছে আরো বেশি। না না, জি এটাই জি এটাই এটাই জি, আপনি আপনি থ্যাংক ইউ। বুঝে ফেলছেন। আসলে আমি ওইটাই বললাম যে এটাই আসলে হয়, যে ভালো স্টুডেন্টরাও কিন্তু কি করতে পারে, সোজা কোশ্চেনে উইকেট পড়ে যেতে পারে, কারণ ওই যে এক্সাম স্ট্রেস, একটা স্ট্রেস, এই জিনিসটা আর কি। যাই হোক, আলিম স্যার আসলে সুন্দর করেই ব্যাখ্যা করলো। আর সবাইকে আমি তাহলে একটু বলি, সবাই আপনারা একমত কিনা যে এখানে ওরা যখন বলছে যে এই ন্যারো এআইটা, এই রেস্ট্রিকশনটা টেম্পোরারি থাকবে না, তার মানে ভবিষ্যতে কি রেস্ট্রিকশন বা লিমিটেশন থাকবে নাকি থাকবে না? সবাই কি মনে হয়? থাকবে না। হুম, থাকবে না স্যার। হ্যাঁ, থাকবে না। আপনি একদম ময়ূর ময়ূর না কি জানি নাম ওই লোকের, তার মধ্যে করে বললেন আর কি, ও থাকবে না, না না থাকবে স্যার, না, না না লিমিটেশন এইখানে থাকবে না। না না লিমিটেশন থাকবে না, এইটাই বললো। ভেরি টেম্পোরারি, তাহলে হচ্ছে যে তার টেম্পোরারি থাকবে না স্যার। বলেই হ্যাঁ, দিল। থাকবে না, বাংলাদেশ থাকবে না। আচ্ছা, দ্য ফিউচার ইজ ভাগ আনলাইকলি। হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে এখানে সি। স্যার আমাদের আমি যদি, বুঝতে আমার কথা কি শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, কামরুল শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস করব, যদি আমাদের ক্লাসের টাইমটা একটু ক্রস করলো, কারণ আজকে আমরা একটু ওই যে গল্প টল্প করছি, মূল ক্লাসে আপনাদের এটা ক্রস করবে না। সাদিয়া ঘুমায় গেল কিনা দেখা যাক, আমরা একটু চেক করব। তো সাদিয়া কি ঘুমায় গেছে কিনা একটু দেখি আগে। সাদিয়া ঘুমায় গেছেন? আর 5 মিনিট। নো ভাইয়া, হয়নি। আচ্ছা, যদি 5 মিনিট আপনি জেগে থাকেন, তাহলে আমরা এখন একটা মজার কাজ করব। সেটা হচ্ছে, আমরা এখন সবাই ব্রেকআউট রুমে একটু জয়েন করব, করে আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফটা সলভ করব। তার আগে আমরা এই প্যারাগ্রাফটা একটু দেখব। সবাইকে এখন আমি একটা ইনভাইটেশন পাঠাবো, আপনার এই ব্রেকআউট রুমের ইনভাইটেশনটা একটু একসেপ্ট করবেন। করার পর ওই রুমে জয়েন করে আপনারা সবাই হচ্ছে একটু সময় পাবেন, 2 মিনিটের মতো সময় পাবেন। 2 মিনিট আপনার নিজেদের মধ্যে কথা বলে কারেক্ট অ্যান্সারটা বের করার চেষ্টা করুন, 15 নম্বর প্রশ্ন। চলুন আমরা একটু ব্রেকআউট রুমে জয়েন করি, দেখি আমরা এইমাত্র যে সলভ করলাম প্রসেস অফ এলিমিনেশনটা, বিশেষ করে আমরা এটা বুঝতে পারছি কিনা। আমি এক একটা রুমে 3 থেকে 4 জনকে দিচ্ছি। রুমগুলো ওপেন হয়ে যাচ্ছে এখন। সবাই একটু জয়েন করে ফেলুন। জয়েন করলে আপনারা স্ক্রিন দেখতে পাবেন, সমস্যা হবে না, এবং আমার ভয়েসও শুনতে পাবেন ওই জায়গা থেকে। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আপনারা 30 সেকেন্ড সময় পাচ্ছেন এখন জয়েন করার জন্য। যারা যারা এখনো জয়েন করেননি, 30 সেকেন্ড সময় আপনারা জয়েন করে ফেলুন। তারপর আমরা হচ্ছে আমাদের সেশনটা স্টার্ট করে দেবো। আমি একটু দেখছি যে কারা কারা এখনো জয়েন করেনি। কোন রুমে একজন আছেন? রুম নাম্বার 2-এ একজন আছেন, পোকো M2। আপনি দেখুন তো আপনার নামটা চেঞ্জ করতে পারেন কিনা। আপনাকে আমি অন্য একটা রুমে দিব। আপনাকে 1 নম্বর রুমে দিয়ে দিচ্ছি। দেবকে দিয়ে দিচ্ছি 3 নম্বর রুমে। দেবকে একে দিচ্ছি। বাকি রুমগুলোতে সবাই আছে কিনা আমি একটু দেখি। 6 নম্বর রুমে 2 জন আছেন, সীমান্ত এখনো জয়েন করেনি। 7 নম্বর রুমে শুধু আলিম স্যার একলা আছেন। আলিম স্যার, আপনাকে আমি হচ্ছে 6 দিয়ে দিচ্ছি। ও, সরি সরি সরি, 6 সাথে তো জিশান জয়েন করেছে। আচ্ছা জিশান, আপনি 6 নম্বরের রুমে থাকেন, হ্যাঁ? আলিম স্যারকে আমি ওখানে রাখতেছি। আলিম স্যার, আপনার মুভ করার দরকার নেই। জিশান, হ্যাঁ, আলিম স্যারকে আবার একটু আমি সাথে পাঠিয়ে দিচ্ছি, সাথে জয়েন। আলিম স্যার, আপনি আর জিশান ওখানে প্র্যাকটিস করবেন। ও, জিশান লিভ নিচ্ছে। জিশান কেন লিভ নিলেন? আচ্ছা, 10-এ 11-তে আছে ইমু। আমরা রাজীবকে 12 নম্বর থেকে 11-তে পাঠাচ্ছি। আর আসিফ আছেন 13-তে, নাইম আছেন 13-তে। ঠিক আছে, বাকি রুমগুলো ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে সময়। ওকে, ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন আপনারা একটু রুমে জয়েন করে ফেলার চেষ্টা করুন। আব্দুল্লাহ স্যার, আই এম সরি, আমি আপনাকে আরেকবার 6 পাঠিয়ে দিয়েছি, জয়েন করুন। ওকে, ফাইনালি এবার আমরা হচ্ছে সেশনটা স্টার্ট করব। সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন। ব্রেকআউট রুমে যারা যারা আছেন আপনারা আনমিউট করে নিজেদের সাথে কথা বলতে পারবেন। সো আমি আপনাদেরকে এখন হচ্ছে একটু ব্রেকআউট রুমের সেশনটা দেখাচ্ছি। 15 নম্বর কোশ্চেনটা আপনারা হচ্ছে সলভ করার চেষ্টা করবেন, বি প্যারাগ্রাফ পড়ে। সো মানে এই প্যারাগ্রাফটা পড়ে। তো আপনারা যেভাবে আগাবেন সেটা হচ্ছে, আগে প্রশ্নটা পড়বেন, পরে অপশনগুলো পড়বেন না। ওকে,
না পড়ে আপনার এই প্যাসেজটা পড়ুন। প্যাসেজটা পড়ার পরে প্যাসেজ কোশ্চেন এবং প্যাসেজ পড়তে পড়তে যদি আপনাদের 1 মিনিটের মতো সময় লেগে যায়, 1 মিনিট ওয়েট করুন। তারপরে যে 1 মিনিট থাকবে, সেই 1 মিনিটের মধ্যে আপনারা অপশনস গুলো পড়ে কোনগুলো হবে না সেগুলোকে মার্ক করবেন। ঠিক আছে? যেগুলো হবে না সেগুলোকে বাদ দিলে আপনারা কারেক্ট আনসারটা পেয়ে যাবেন। চলুন আমরা 2 মিনিটের একটা ট্রাই করে দেখি। রেডি, স্টেডি, গো। 2 মিনিট শুরু হচ্ছে এখন। ওকে এভরিওয়ান, আমরা সবাইকে পেয়েছি অ্যান্সার? জি স্যার, পেয়েছি, মনে হয় পেয়েছি স্যার। আচ্ছা, একটু কষ্ট করে চ্যাট বক্সে আপনারা যদি লিখে ফেলেন তাহলে ভালো হয়। আর যতক্ষণ আপনারা লিখছেন, আমি সবার জন্য কিছু ভোকাবুলারি দেখাচ্ছি, যে যে ভোকাবুলারি গুলো এই সময় আলোচনা হয়েছিল। সবাই একটু অ্যান্সার গুলো লিখে ফেলুন, আমি ততক্ষণে ভোকাবুলারি কিছু দেখাচ্ছি। আপনারা কিছু ভোকাবুলারি পড়েছেন, তার মধ্যে একটা ছিল কনস্ট্রেইন। কনস্ট্রেইন মানে হচ্ছে লিমিটেশন বা রেস্ট্রিকশন। আপনারা পড়েছেন বায়োমেকানিক্যাল। বায়োমেকানিক্যাল মানে হচ্ছে কেমিক্যাল প্রসেস দ্যাট অ্যাকচুয়ালি অকার উইদিন দ্য লিভিং বডি। হ্যান্ডিক্যাপ আপনারা পড়েছেন, এটা ডিসএবল পিপলদের সম্পর্কে আরেকটা সিনোনিম। রিমার্কেবল, যেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি বা ওর্থি অফ অ্যাটেনশন। ইনক্রেডিবল, এটা কিছুটা রিমার্কেবলের সিনোনিম। টু গ্রেট ডিগ্রি, আনবিলিভেবল, এই কথাগুলোকে আসলে বোঝায় ইনক্রেডিবল। ওকে, সো আমরা আবার একটু ব্যাক করছি, আমাদের অ্যান্সার কি হবে সেটা। চ্যাট বক্সে সবাই অ্যান্সার গুলো লিখছেন এবং আপনাদের ব্যাখ্যা আপনারা আমাকে এবার একটু দিবেন সবাই। প্রশ্ন ছিল, what is the writer doing? The second paragraph. Explain why machine will be able to outperform human, describing the characteristics that human and machine share, giving information about the development. এই জায়গায় আমি একটু চ্যাট বক্সটা বন্ধ করছি। হ্যাঁ, giving information about the development of machine intelligence, indicating which aspect of human are the most advanced. ইফ সো মানে হচ্ছে আগের প্যারাগ্রাফের পরের অংশ বলছে যে দেয়ার ইজ এ লিটল রিজন, মানে কোনো সেরকম কোনো রিজন নাই টু থিঙ্ক দ্যাট ইট উইল স্টপ দেয়ার, মানে যে ফুল রেঞ্জে গিয়ে তারপরে যে থেমে যাবে তা কিন্তু না। মেশিন উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেইন অন হিউম্যান ইন্টেলিজেন্স। মেশিনে থাকবে না মানুষের যে বিভিন্ন ফিজিক্যাল কনস্ট্রেন্টস গুলো আছে সেগুলো। Our brain run at slow biomechanical process speeds on the power of a light bulb, and their size is restricted by the dimension of the human birth canal. মানুষের মাথা কতটুকু বড় হবে শৈশব থেকে, একটা শিশুর মাথা কতটুকু বড় হবে সেটা বার্থ ক্যানেলের সাইজের জন্য লিমিটেড আসলে, কারণ বেশি বড় হওয়া যায় না। ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ, দে বলতে হিউম্যানদেরকে বোঝাচ্ছে, গিভেন দ্য হ্যান্ডিক্যাপস, এদের এই লিমিটেশন বা এদের ডিসঅ্যাডভান্টেজ সত্ত্বেও মানুষ যে কত কিছু অ্যাচিভ করেছে সেটা রিমার্কেবল। কিন্তু দে মে be as far from the physical limits of thought of our eyes are from the incredibly powerful Webb Space Telescope. মানে হচ্ছে ওরা ততটাই দূরে থাকবে আসলে মানুষের চোখের সাথে পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপের যতটুকু পার্থক্য। ওয়েব স্পেস টেলিস্কোপ বর্তমানে মানে সবচেয়ে পাওয়ারফুল টেলিস্কোপ, তাই না? তো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেলিস্কোপ তো অবশ্যই চোখের চাইতে অনেক পাওয়ারফুল। তো তাই মানুষের ব্রেনের তুলনাও সম্ভবত ওই মানে মেশিন গুলো আর কি, এআই এর ব্রেন ততটাই পাওয়ারফুল হবে যতটা আমাদের চোখ, এর চাইতে ওয়েব স্পেস টেলিস্কোপ যতটা বেশি পাওয়ারফুল। অ্যান্সার ডি হবে না কেন? কার কি মনে হয় ডি কেন হবে না? স্যার এখানে হিউম্যানের কোনো অ্যাডভান্স মানে ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করা হয় নাই, বরং হিউম্যান কেন মানে হিউম্যানের চাইতে এআই কিভাবে ছাড়িয়ে যাবে হিউম্যানকে সেই বিষয়টা আলোচনা করছে। সো মূল সামারি আর কি, এটা মূল সামারি হচ্ছে এটা, মানে এটার মূল বিষয় মানুষের অ্যাডভান্স আসলে আলোচনা করা না, জি ওটার মূল বিষয়টা। কিন্তু মানুষের অ্যাডভান্স আলোচনা করেছে যে মানুষ কতটা অ্যাকমপ্লিশ করেছে সেটা খুবই রিমার্কেবল, কিন্তু কিন্তু বলেছে একটা, কিন্তু এটাই ওদের মূল বিষয় না। সি হতে পারে কিনা, সি সি কি হবে না? সি হবে না, এখানে সি তো কেন হবে না? মেশিন মেশিন ইন্টেলিজেন্স নিয়ে কোথাও কথা বলে নাই, হিউম্যান ইন্টেলিজেন্সের মেশিন নিয়ে বলেছে, কনস্ট্রেইন হ্যাঁ। নিয়ে। হ্যাঁ, মেশিন নিয়ে বলছে, বাট মেশিনের ইন্টেলিজেন্সের কনস্ট্রেইন নিয়ে বলে নাই।
বরঞ্চ হচ্ছে ইনফরমেশন দিচ্ছে যে মেশিনের মানে ইন্টেলিজেন্সের চাইতে হিউম্যান ইন্টেলিজেন্স কেন কনস্ট্রেইন পাচ্ছে বা বাধা পাচ্ছে সেই জিনিসটা আলোচনা করছে। সো ওকে, মেশিন ইন্টেলিজেন্স দিয়ে বলে সি নাই, তাহলে, রেদার। হ্যাঁ, সি তাহলে হবে না এই কারণে যে মেশিন ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আসলে হয় নাকি গিভিং ইনফরমেশন নাকি হয়েছে। আচ্ছা, এটাকে তাও আমরা একটু হাতে রাখি, দেখা যাক কেউ কেউ এটা অ্যান্সার দিয়েছেন তো। সো এটাকে সি কে আমরা একবারে না বাতিল করি, দেখি এর চাইতে ডিরেক্টলি না করা যায় কোনোটা আছে কিনা। ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার। হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার মানে হচ্ছে এমন সব বৈশিষ্ট্য যেটা হিউম্যানেরও আছে, মেশিনেরও আছে। উম চোখের কথা এরকম বলেছে, কিন্তু আহ, শুধু চোখের কথা একবারই বলেছে, তাই না? এটা ছাড়া আর কোনোটাই আসলে বলেন, বরঞ্চ পার্থক্য বলছে। হুম। বায়োমেকানিক্যাল, চোখের এবং চোখের সাথে তুলনা করছে আসলে, মানে ক্যারেক্টারিস্টিক্স শেয়ার মানে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো মানুষেরও আছে, ওই মেশিনেরও আছে, জি স্যার, এমন কোনো এরকম ক্যারেক্টারিস্টিক কোনো দেখেন কিছু বলেন। তো নাই। তাহলে এ আর সির মধ্যে একটা হবে। হুম, দেখি বেটার কোনটা। এই এক্সপ্লেনিং ওয়াই মেশিন উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান। মানুষকে কেন ছাড়িয়ে যাবে, মানুষের পারফরমেন্সকে কেন মেশিন ছাড়িয়ে যাবে সেটা ব্যাখ্যা করা। আর সি বলেছে গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স। এখানে সি হচ্ছে নট গিভেন, মানে হচ্ছে এখানে সি রিলেটেড কোনো ইনফরমেশন নেই। ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে এরকম কোনো কথা আসলে বলে নাই, কিন্তু তুলনা করেছে মানুষ এবং হিউম্যানের মধ্যে, এবং এটাও বলছে যে মানুষের তুলনায় ওরা ছাড়িয়ে যাবে, কারণ অনেক বৈশিষ্ট্য আছে যেটা মানুষের আহ, বাধা আছে কিন্তু ওদের সেই বাধাগুলো নাই। সো আব্দুল আলিম ভাই ঠিকই বলেছেন, এটা হচ্ছে নট গিভেন, এইটার রকম কোনো তথ্য আসলে বলেনি। এই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে এ। এ হচ্ছে আমাদের বেটার অ্যান্সার। আপনি যদি শুধু খোঁজার চেষ্টা করেন যে এ মানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অনেক সময় আপনি হয়তো পাবেন না। বাট আপনি যদি একটু এটা বোঝার চেষ্টা করেন যে কোনগুলো হবে না, তাহলে আপনার জন্য হয়তো অ্যান্সারটা খোঁজাটা ইজিয়ার হবে। সো ক্লাসের রেকর্ড থাকছে এবং রেকর্ড আপনাদের সাথে শেয়ারও হবে। আজকের এই প্র্যাকটিস ক্লাসটা আমাদের মোটামুটি এখানে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা জাস্ট একটা জিনিসই দেখতে চাচ্ছিলাম যে আসলে আমাদের পক্ষে অনলাইন সেশনগুলোতে পড়া আসলে পড়ে সলভ করাটা আমাদের পক্ষে পসিবল কিনা। সো আপনাদের কি মনে হচ্ছে, সাদিয়া, পড়া যাবে? নিশা, পড়া যাবে? পারবো স্যার। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম জি স্যার, নিশা। মানে আমরা কি পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে দিব নাকি আইডিপি তে দিব? আপনার এই কি সাজেশন? এইটার বিষয়ের সাজেশনটা আমি শুক্রবারে দেব, ঠিক আছে? শুক্রবারে এটার একটা ব্যাখ্যা আমি দেবো আপনাদেরকে। কিছু স্যার পার্থক্য আমাকে কি বর্তমানে আছে জেনারেল 2025-এ। আর ফাইনালি আমি এটার কিছু অ্যাসপেক্টস আছে যেটা আসলে বিবেচনা করতে হবে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে। হুম। ঠিক আর আছে প্লাস স্যার। পরীক্ষা দেওয়ার আগে তো আমার ঠিক সাথে আছে। কথা থাকবে, ঠিক আছে? শান্তনা এখন স্যার পরীক্ষা দিতে। আমাদের কি জেনারেলেরও করায়েন? হ্যাঁ, জেনারেল পড়ানো হবে। এটাও আজকে যেহেতু আর সময় নেই, আমি শুক্রবার ব্যাখ্যা করব। আমি আসলে লাস্ট ক্লাসে একটু ব্যাখ্যা ক্লিন করব। প্রিয়জিৎ স্যার ছিলেন, উনি এই প্রশ্নটা সুন্দর প্রশ্ন করেছিলেন। তো নিশা, আমি আপনাকে ব্যাখ্যা করে দেবো নেক্সট মানে ওরিয়েন্টেশন ক্লাসে, যে আমাদের এই ঠিক আছে। মানে প্ল্যানিংটা এমন ভাবে যে যেখানে কিনা একাডেমিক এবং জেনারেটরিংটা একসাথে আসলে ফুললি প্রিপেয়ার হতে পারে। এটা এটা আমি আমরা স্যার করে আমার একটা দেখাচ্ছি প্রশ্ন আসলে। ছিল স্যার। হ্যাঁ, কামরুল স্যার কি বলেন? লাস্ট এমসিকিউটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার, জি একটু মানে স্যার বলুন। আমার অবচেতন মন সাক্ষী দিচ্ছিল যে এটা কেন আনসারটা হলো না স্যার। জি যেমন স্যার, একটু এই যে ওখানে আসেন যে যে এজ আওয়ার আচ্ছা, আইজ আর একটা সেকেন্ড কামরুল। ইনফিনিটলি পাওয়ারফুল। কামরুলের অ্যান্সারটা আমি ব্যাখ্যা দিচ্ছি। কামরুলের কথাটা শেষ করার আগে আমি আরো একবার আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি যে আমাদের সেশনটা যেহেতু শেষ একদম, আপনারা একটু ফর্মটা আমাদের একটা আছে, এটা আপনারা একটু দেখে নেন যারা এখনো পাননি। যারা লিভ নিতে চাচ্ছেন লিভও নিতে পারেন, একটু ফর্মটাকে আপনারা দেখে নিন। এই ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলেন। হুম। তো ফর্ম হারাই গেছে। এই যে আবার দিয়েছি আমি জানি। তো আবার দিয়েছি, ফর্মটা আপনারা একটু ফিল আপ করে ফেলে। তো ফিল আপ করলে ওখানে আপনাদের আরো কিছু প্রশ্ন যদি থাকে, আপনারা আমাকে এর মধ্যে মাথায় যে আসবে আপনারা আমাকে পাঠিয়ে দিতে পারেন শুক্রবারের মধ্যে। আমরা এর মধ্যে আমি ট্রাই করবো আপনাদের সাথে আরেকটা সেশন করার জন্য, ঠিক আছে? সো ঠিক আছে, তাহলে কেউ যদি লিভ নর্মালি যে নিতে চান, হ্যাঁ লিভ রিডিং নিন। ক্লাস হবে, নর্মালি ওই ওই ক্লাসের ভিতরে কি তিনটা প্যাসেজই কমপ্লিট না করা হবে? না না না,
প্যাসেজ সলভ করা আমাদের উদ্দেশ্য না সাদি, এটা নিয়ে লাস্ট ক্লাস আলোচনা করেছি যে আমরা আসলে কোশ্চেন টাইপকে টার্গেট করে আসলে প্র্যাকটিসটা করব, প্রিপারেশনটা নিব। কোশ্চেন টাইপকে আমরা প্র্যাকটিস করব, প্যাসেজ সলভ করে আসলে আমাদের কোনো লাভ নাই। তো আমাদের দরকার হচ্ছে কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারা। আচ্ছা, কামরুলের প্রশ্নটা ছিল, আর কেউ যদি লিভ নিতে চান ইউ ক্যান লিভ নাও। আর কামরুলের প্রশ্নটা আমরা এখন একটু সলভ করি। কামরুল ভাইয়া একটু আনমিউট করো ভাইয়া, বলো। স্যার শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কামরুল বলো ভাইয়া, যে কোন এখানে প্রশ্নটা বলা ছিল নিচ্ছেন? যে as our eyes are from the হুম incredible, যেখানে হুম চোখকে অনেক বেশি প্রাধান্য দিয়ে বলতেছিল যে পাওয়ারফুল ওয়েব স্পেস। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে না স্যার, যে ইন্ডিকেটিং একটা এরকম একটা অর্গানকে অ্যাসপেক্ট অফ হিউম্যান যেটা মোস্ট অ্যাডভান্স, হুম 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 যেটাকে খুব জোর দিয়ে বলা হচ্ছিল শেষে যে হ্যাঁ হুম, আইজ আর ফ্রম দ্য ইনক্রেডিবল পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ। হুম। কিন্তু এটা তো একটা তুলনা করেছে কিনা আর কি, তাই না? তুলনাটা human- করেছে কিনা, জি এটা জি এটা জি আছে, জি জি। ভেরি গুড। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে এটা শুধু লাস্টের লাইন। এক লাইন থেকে আমাদের ওই যে পুরো প্যারাগ্রাফে কি করছে এটার অ্যান্সার আমাদের আসবে না। তো যেহেতু এটা ছোট প্যারাগ্রাফ, আমাদেরকে পুরোটাকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কামরুল ভাইয়া চলো আমরা একটু ভালো করে খেয়াল করি অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা কি বলছে। বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম ফিজিক্যাল লিমিটস, দে বলতে কাকে বোঝাচ্ছে তোমাকে প্রথমে এটা খেয়াল করতে হবে। তো তুমি খেয়াল করবা দে বলতে কাকে বোঝাচ্ছে, এটা তো প্রোনাউন। তাহলে আগের জি সেন্টেন্সের কাউকে বোঝাচ্ছে। আগের সেন্টেন্স কাকে নিয়ে বলেছে, কাকে নিয়ে বলেছে, কাকে নিয়ে বলেছে? ইট ইজ রিমার্কেবল হোয়াট দে হ্যাভ অ্যাকমপ্লিশ। ওকে। জি। এখানে আসলে উম, হুম, আবার ওইখানেও প্রিভিয়াস রেফারেন্স, ওইটা হুম, আবার কাকে মিন করেছে আগের হুম। লাইন? তাহলে হিউম্যান। এখানে ইট ইজ রিমার্কেবলি হোয়াট গিভেন দ্য হ্যান্ডিক্যাপ, এখানে এইটাতে আমরা যদি দেখি দে, হুম, তো এই দেটাকেই হচ্ছে এই দেকে বোঝাচ্ছে। তাহলে আগের সেন্টেন্সেও দে আছে, এই দিয়ে দিয়ে এই দেকে বোঝাচ্ছে। এবার দ্বিতীয় জি প্রশ্ন, এই দেটা তাহলে কারা? ইট ইজ রাইট। রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ। তাহলে এবার আগের সেন্টেন্সে আসি, বার্থ ক্যানেল, বার্থ ক্যানেল, আগের সেন্টেন্সের সাবজেক্ট কে? আওয়ার হিউম্যান। ব্রেইনস রান অন ব্লা 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 হিউম্যান। তার মানে দে জি মানে হিউম্যান, তাহলে রাইট এই দে মানে হচ্ছে হিউম্যান। এবার রাইট দেখো, দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস অফ থটস, রাইট। মানে হচ্ছে তারা দূরে আছে। থটস মানে থিঙ্কিং ক্যাপাবিলিটির ফিজিক্যাল লিমিটের কারণে তারা হচ্ছে মানে ফিজিক্যাল লিমিটস এর দূরে আছে। কারা? মানুষরা। কিসের জি ফিজিক্যাল লিমিটস অফ থট? এখন একটু মনে করে দেখো তো, এই পুরো প্যাসেজটাতে থিঙ্কিং নিয়ে বা ইন্টেলিজেন্স নিয়ে কার ব্যাপারে আসলে কথা বলেছে? মানে মানুষের সাথে তুলনাটা কার করেছে? মেশিনের, তাই না? মেশিন রাইট। ইন্টেলিজেন্স, জি এআই। তার জি জি মানে ফিজিক্যাল লিমিটস এর কারণে মেশিনের থটস থেকে মানুষজনের থট কতটা দূরে আছে এটা আসলে বোঝাচ্ছে। বোঝাচ্ছে মেশিনের যে থটস তা থেকে মানুষের থট ততটাই দূরে আছে যতটা আমাদের আইস দূরে আছে রাইট, ওয়েব বুঝতে স্পেস। পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? ওয়েব হ্যাঁ অনুবেগ। রাইট, বুঝতে টেলিস্কোপ পারছি থেকে। স্যার। এখন একদম। টেলিস্কোপ থেকে আমাদের চোখ যেমন খুবই তুচ্ছ, আমাদের তো ব্রেইনও আসলে এই এআই এর তুলনায় তুচ্ছই হতে তো- যাচ্ছে। বুঝছো? তার মানে জি আমাদেরকে স্যার, আসলে আই খারাপ গট ইউর পয়েন্ট। বলতেছে, আমাদেরকে ভালো বলতেছে না। এই জন্যই বুঝতে আসলে পারছি স্যার। বলছে যে আমাদেরকে ওরা আসলে আউট পারফর্ম করে যাবে। স্যার এক্সাম প্রেশারের মধ্যে, এত প্রেশারের মধ্যে আসলে এত করা ক্রিটিক্যালি পসিবল না, করাটা এত কি করে কিভাবে ক্রিটিক্যালি পসিবল? পসিবল। খুব সুন্দর একটা প্রশ্ন যে এক্সাম প্রেসারে এত কিছু আমরা কিভাবে করব। কামরুল, সেজন্যই তোমাদের অ্যাটলিস্ট 3 মাসের ট্রেনিং দরকার। ঠিক যেরকম ধরো লিটন দাস একদিনে কিন্তু এরকম ধরো শর্ট খেলাটা শিখে নেয়, তাকে দিনের পর দিন প্র্যাকটিস করতে হয়েছে। 3 মাস অ্যাটলিস্ট তোমাদের ট্রেনিং দরকার, যেন তোমরা বারবার ছোট 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 জায়গায় এই স্কিলটাকে ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করতে থাকবা। অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিবা না, অন্য কোনো কিছু যারা ডিস্ট্রাক্টেড হবে না, শুধু এই প্র্যাকটিস গুলো করবা যা যা আইএলটিএস এ লাগবে, অতিরিক্ত কিছু করবে না। তাহলে হচ্ছে 2 থেকে 3 মাসে তুমি এই জিনিসগুলো শিখে ফেলবা। এই জন্য হচ্ছে থ্যাংক ইউ ট্রেনিংটা স্যার, থ্যাংক দরকার। ইউ। বুঝছো? জি স্যার, আই গট ইউর স্যার পয়েন্ট। আমরা কি বুক কিনবো নাকি আপনারা দিবেন? কিচ্ছু বই কিনবেন না, এই সত্যিকারের অর্থে কোনো বই কিনবেন না। মাক্কা টাক্কার যাই আছে কিছুই কিনবেন না, ট্রাস্ট মি, কিচ্ছু আপনাদের লাগবে না। কেমব্রিজের বইগুলো আমি আপনাদের দিব, আর নোটস আমি দিব, দ্যাট উইল বি মোর দেন এনাফ। কারণ আমার প্রিভিয়াস স্টুডেন্টদের সবারই এটা এনাফ হইতেছে, আপনাদের আসলে এনাফ হবে।
টেনশন করবেন না, ঠিক আছে? ভোকাবুলারির জন্য আমরা কি করতে পারি? আমি আপনাদেরকে ওইটার ব্যাপারে নোট দিব। আপনারা রিডিং পড়ে আপনাদেরকে ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে, এছাড়া এডিশনাল আমি আরো নোট দিব। এমও আপনাদেরকে যেমন একটা সেট দিয়েছি তাই না, একরকম ভার্বের নোট দিয়েছি, আইএলটিএসও এরকম কিছু নোটস থাকবে। কিন্তু আমি আপনাদেরকে ভোকাবুলারি শেখাবো ইনডিরেক্ট ওয়েতে, ডিরেক্ট না। মানে এইভাবে ধরুন প্যাসেজ পড়ে পড়ে আপনাদেরকে আসলে ভোকাবুলারি শিখতে হবে, আপনারা সরাসরি শিখবেন না। স্যার আমি একটা বই কিনেছিলাম নিটগেট থেকে, এটা মেগুশের 1200 ওয়ার্ড আছে, চিত্র আকারে। বইটা খুবই হেল্পফুল মনে হয়েছে আপনার। আচ্ছা, আহ, আমাকে দিয়েন, আমি দেখে বুঝে তারপর হচ্ছে রেকমেন্ড করবো, না হলে রেকমেন্ড করবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে আমাকে স্যার। দেখায় না আর কি, ছবি দেখেন। ওকে। সো এরই সাথে সাথে আমাদের আজকের সেশনটা শেষ হলো। আজকে আমরা একটা প্র্যাকটিস সেশন করলাম ফ্রেন্ডলি ওয়েতে। আমরা জাস্ট দেখার চেষ্টা করলাম যে অনলাইন আমাদের সেশনগুলো কেমন হবে, আমাদের প্রিয়ালিটিসে কি থাকবে, বেসিক আলোচনাগুলো একটু করলাম। ফাইনাল এক্সামের ফাইনাল সেশনগুলোর ক্লাস আমাদের 1.5 ঘন্টাতেই হবে। আজকে আমরা গল্প করার জন্য একটু বেশি সময় লাগছে। সাদিয়া ঘুমায় গেছে, যাক, দেবাশিস ঘুমায় যাচ্ছে। সরি ফর এভরিওয়ান, আপনাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছি। নুর আলম সিদ্দিকী ভাইয়ের একটা প্রশ্ন আছে, কেউ যদি লিভ নিতে চান আপনারা লিভ নিতে পারেন। নুর আলম স্যার। আচ্ছা ভাই, আমি একটু একটু জিনিসটা একটু, যদিও দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অরিয়েন্টেশন ক্লাস, আমি আসলে কখনোই আইটিএস এর কোনো কোর্সিং করি আচ্ছা নাই। আচ্ছা, জি স্যার। এটা আমার জাস্ট আই স্টার্টেড ফার্স্ট। জি হ্যাঁ, স্যার। এখন হচ্ছে কি, জি জি। ইস্যুটা যদি একটু পার্সোনাল, আমার ওয়াইফ অলসো অ্যাডমিটেড। হ্যাঁ, সে এখনো আচ্ছা আচ্ছা। আছে এখানে। জি সে জি। অ্যাডমিটেড অলরেডি। আমি আচ্ছা এটা কোশ্চেন করছিলাম, হ্যাভ এনি ডিসকাউন্ট ফর ফর দি কাপল অর নট। হ্যাঁ, এটা দেওয়া হয় নাই। আমি একটু অনেকগুলাই আমি ওরিয়েন্টেশন ক্লাস দেখছি, শুধু আপনাদেরটা না, অনেকগুলা মানে। আর আমি আহ এই দেখার পর মোটামুটি আমার এটা ভালো লাগছে, এবং কি এর আগে একদিন আমি কোনো কথা বলিনি, আমি ছিলাম একটা ওরিয়েন্টেশন ক্লাস। আমি আচ্ছা পরে আমার ওয়াইফকে আমি অ্যাডমিট করে দিচ্ছি। বাট একটা আমার কোশ্চেন ছিল, সাধারণত জি স্যার। ইনিশিয়াল স্টার্টিং যে ক্লাসগুলো আপনারা যেভাবে নেন, জি এটা স্যার। আমাদের একটা কমন প্র্যাকটিস থাকে পরবর্তীতে। এই আমরা কি লেভেলটা আর সেই মেনটেন হয় না, পরিমাণ লেভেল এনার্জি এফোর্ট কি দেন না। থাকে কিনা, দিস ইজ এ হুম হুম মানে। হুম, ট্রু। এটা এটা একটা সত্যিকারের কনসার্ন। আম, আমার এখানে কি কোনো স্টুডেন্ট আছেন যিনি আমার রিপিট কোর্স করতেছেন, এরকম কেউ একজন আছেন? দু একজন যদি থাকেন। এখন বোধহয় নাই, কয়েকজন ছিল তারা বোধহয় আই এম উইথ ইউ স্যার। আমি ছিলাম স্যার। মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই ক্লাস করছেন। মাসুদ ভাই, নূর আলম ভাইয়ের এই লজিক্যাল এবং সত্যিকারের প্রশ্নটার ব্যাপারে একটু যদি বলতেন, যে আমাদের ক্লাস শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকি না থাকি না। না, না, ইনশাল্লাহ স্যার শেষ পর্যন্ত থাকেন। এবং আমরা যদি অন্ততপক্ষে 60-70% স্যার যদি মন দিয়ে যদি ক্লাসগুলো করি, তারপর উই উইল সিট ফর দ্য এক্সাম, উই উইল গেট আওয়ার এক্সপেক্টেড রেজাল্ট স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আই অবশ্যই। থিংক সো তো স্যার। আচ্ছা, আর ওই মূল পয়েন্ট হচ্ছে যে নূর আলম ভাই, আমাদের তো অনেক দিন থেকে আসলে কোর্সের ক্লাসগুলো চলছে এবং এটা আমি আসলে মেনটেন করার চেষ্টা করি। শুধু এই জন্য না যে আমার ক্লাস শেষ পর্যন্ত আসলে মানে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে, অ্যাকচুয়ালি আমার হচ্ছে স্টুডেন্টদের সাথে বেশ বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং আচ্ছা অধিকাংশ ধন্যবাদ সময় দেখা ধন্যবাদ, যায়। দ্যাট এটা আমি একটা জেনারেল কনসার্ন থেকে না বলছি। না না, নূর আলম ভাই, আহ, এটা আমাকে কণ্ঠ শুনে কি মনে হচ্ছে যে আমি মাইন্ড করছি? না না একদমই না, না। না না, আপনার খুব জি জি। এনার্জেটিক, আর আপনি যেমন এমন কোশ্চেনের আনসার দিচ্ছিলেন তখন আমারও মাঝে মধ্যে মনে হচ্ছে হাউ হি উইল রিপ্লাই। আমরা তো ওইরকম না, আমরা তো প্রফেশনাল লাইফে 8 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ নুরুল ভাই। ও নুরুল ভাইয়ের ওকে। আরেকটা কনসার্ন ছিল, সেটা হচ্ছে যে কাপল ডিসকাউন্ট, রাইট? অ্যাকচুয়ালি মানে এখানে অনেক মেম্বার, অ্যাকচুয়ালি আমাদের এই রিসেন্টলি আমরা প্ল্যান করছি, বিকজ আমার ওয়াইফও অ্যাকচুয়ালি প্রফেশনালি ডক্টর, আমিও আচ্ছা অন্য লাইনে। কারণ actually আচ্ছা আমাদের একটা প্ল্যান ছিল বাইরের দিকে যাওয়ার, এই জন্য অ্যাকচুয়ালি রিসেন্টলি প্ল্যান, আমি রিসেন্টলি আবার সবকিছু অ্যাডমিন, এটা আমি একটা ক্লাস করছিলাম আপনাদের আগে, বাট আপনারা জানেন না তো, বা এই জন্য আমি করছিলাম। আমি আচ্ছা দেখছিলাম যে আসলে আপনারা আসলে কিভাবে আচ্ছা এগুলাকে ডেলিভারেট আচ্ছা করেন। আমি আচ্ছা পরপরই ওকে ওখানে অ্যাডমিট করে দিছি, আমি বললাম, আচ্ছা তুমি আচ্ছা একটু দেখো এটা কেমন হয় আর কি। বাট ভালো লাগছে আমার, সমস্যা নাই, আমি আচ্ছা অলরেডি ওর ভর্তি করে দিছি। আচ্ছা। আমারটা নিয়ে একটু কনফিউশন ছিল, আমি পরে জানাবো আর কি। Okay. ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, যোগাযোগ করেন আর কি, আমি অ্যাডমিনদেরকে হ্যাঁ, বলে আচ্ছা দেবো, যদি পসিবল হয় ওরা যতটুকু করার অবশ্যই করবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আহ, আপ- আমার নিশার হাজবেন্ড স্যার। নিশা নিশার নিশার কি বলেন নিশা ম্যাম? স্যার বলছিলাম স্যার, যদি কাপল ডিসকাউন্ট থাকতো তাহলে আমার হাজবেন্ডও এডমিট হইতো আর কি। হ্যাঁ অবশ্যই, কাপল ডিসকাউন্ট তো তাহলে মনে হয় নিশাপুর জন্য দিতে হবে। ঠিক আছে, আমি অ্যাডমিনদেরকে বলে দেখতেছি। নিশাপু, আপনি একটু ফোন দিয়েন অ্যাডমিনদেরকে, বলেন যে যে স্যার বলছে
এরকম কোনো সুযোগ আছে কিনা আমাদেরকে জানানোর জন্য। তো আমি কথা বলে দেখতেছি, সমস্যা নেই। কাবুল ডিসকাউন্ট তো মনে হচ্ছে দেওয়া উচিত আসলে, তাই না? থ্যাংক ইউ স্যার, আসলে আব্দুল দুইজনই আলিম করলে স্যার। এখন সবারই ভালো হয়। আচ্ছা, আব্দুল আলিম স্যার। জি ভাইয়া, এটা আমার পার্সোনাল একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করেছি আহ, এপ্রিলের 4 তারিখ বা 5 তারিখ মোস্ট প্রবাবলি। আচ্ছা তো ওইটা এক্সাম দিব আমি আর কি। আচ্ছা, তো এর মধ্যে আপনাদের যে ক্লাস চলবে এর শেষ মধ্যে হবে। কি আমি আসলে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবো? মানে আমি জাস্ট একটু বোঝার জন্য, আর যেহেতু আমার আপনাদের আমার ক্লাসটা মনে হয় একটা আমার মনে হয় সময় পারবে। আছে, পাঁচ আলিম স্যার তারিখ আর আপনি, কি। হ্যাঁ আলিম স্যার আপনি কতটুকু ব্যস্ত, মানে কি কি কতক্ষণ আমি দিচ্ছেন আসলে আপনার? প্রফেশনালি একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে আছি, এহে, তো যথারীতি সর্বনাশ যথেষ্ট পরিমাণ ব্যস্ত। সর্বনাশ। আমার ব্যাংকের স্টুডেন্টদেরকে পড়ানোই আমার একটু মানে টাফ হয়ে যায়, ওরা শুধু ক্লাস করতে পারে এর বাইরে শুক্র এক্স্যাক্টলি, শনিবারে। ভেরি মাচ টাফ। আচ্ছা, তবে ভালো দিক হচ্ছে আলিম ভাই যে আমরা এপ্রিল পর্যন্তই কষ্ট করবো, হ্যাঁ এপ্রিলের পরে আমাদের আর কোনো কষ্ট নাই। আপনি আর আমি যদি ডেডিকেটেড থাকি তাহলে আমরা এটা পারবো, ঠিক আছে? আর বাসা থেকে সাপোর্ট দিবে তো নাকি? নাকি শুক্রবার হ্যাঁ হলেই হ্যাঁ মি টু হ্যাঁ, আলিম ভাই। শুক্রবার হলেই আমার ওয়াইফও আসলে একজন ক্যান্ডিডেট, ও দিবে আচ্ছা হচ্ছে মার্চের 22 তারিখ। তো আচ্ছা আমি দিব হচ্ছে এপ্রিলের 5 তারিখ, মানে ওই মাঝখানে ঈদের একটা বন্ধ আছে তারপরে। আচ্ছা। তো ভাবিরে বলেন যে এই মানে এপ্রিল পর্যন্ত একটু আপনাকে শুক্রবার গুলাতে মাফ করে দিতে। শুক্রবারে হচ্ছে আমরা গ্রুপে একটু প্র্যাকটিস ট্যাকটিস করবো। আমার মনে হয় ইনশাল্লাহ, পসিবল, ভেরি মাচ ইনশাল্লাহ। পসিবল। শুক্রবার ক্লাসটা কটায় শুরু হয় একটু? শুক্রবারে আমাদের কয়েকটা সেশনের ক্লাস থাকবে, সকালে এবং সন্ধ্যায়। আচ্ছা, সকালে আমাদের থাকবে হচ্ছে ধরুন সকাল 10টার সময় থাকবে, আমরা মিট করব 11:30 পর্যন্ত আমরা বসবো। অনলাইনেও আপনি বসতে পারবেন যদি আপনার কাছে কনভিনিয়েন্ট লাগে। আর দু একদিন আপনার যদি মনে হয় যে না একটু ভাইয়ের সাথে চা খায় আসি, তাহলে আপনি আমার ওখানে সেন্টারে এসেও বসতে পারবেন। ওকে আর ওকে, সন্ধ্যার থ্যাংক সময় ইউ ভেরি আমাদের মাচ। অনলাইনের সেশন থাকবে, তো সন্ধ্যা 7টার ওই সেশনটাতে অ্যাড করবেন। আর শুক্রবারে শনিবারে আমাদের আরো কিছু সেশন থাকবে, ওগুলো তো আপনি অ্যাড করবেন, মানে থ্যাংক ইউ ভেরি মাচ, পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ রানা স্যার, প্রশ্ন আছে? লিভ নিতে পারেন না আলিম স্যার, ভাই। আমি বললাম স্যার ওই ওনার মতো আমি আলিম ভাইয়ের মতো মি টু ব্যাংকার আর কি, একটু ডিফিকাল্ট। স্যার আমার দুটি প্রশ্ন আছে। আচ্ছা, মাসুদ ভাই তাহলে থাকেন। হ্যাঁ কামরুল স্যার, হ্যাঁ কামরুল বলো। হ্যাঁ জি স্যার, এটা হচ্ছে আগামী রবিবার থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে, আপনি হ্যাঁ যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, প্রত্যেকটা ক্লাস আরম্ভ হওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে কি আজকের মতো লিঙ্ক দিয়ে দিবেন? লিঙ্ক হচ্ছে দিবে 1 ঘন্টা আগে, হ্যাঁ ঠিক 1 ঘন্টা আগে লিঙ্ক দেয়, ও ঠিক এক আচ্ছা ঘন্টা আচ্ছা, আগে। ঠিক আছে। আর সেশনটা স্টার্ট হবে ধরুন 15 মিনিট আগে বা 10 থেকে 15 মিনিট আগে আর কি। এটা টাইমটা এরকম হয় কেন কামরুল, ও যে দেখা যায় যে আগের যে ব্যাচটা আছে ওটা শেষ করতে আমার একটু এদিক ওদিক হয়ে যায় আর কি টাইম, তখন বুঝতে হচ্ছে পারছি, বুঝতে তোমাদের সেশনটা স্টার্ট করতে দেরি হয়, বাট মানে ক্লাসের নো আগে শুরু হয়। প্রবলেম, নো প্রবলেম। ওকে ওকে, তাহলে আজ এ পর্যন্তই। আমাদের ডেট চেঞ্জ হয়ে গেছে, আপনারা এক ডেটে জয়েন করছিলেন, আরেক ডেট এখন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি বলেন। প্রশ্নটা করতে চাচ্ছি, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং আপনি আমাদেরকে হোমওয়ার্ক দিবেন, জি আর যেহেতু আমরা জবের সাথে সংযুক্ত আছি, তো আমরা কি ওই সময়টা কি পাবো কি না? যেহেতু আমাদের ক্লাস সম্ভবত সপ্তাহে 7 দিনই সম্ভবত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তো ওই সময়টা কি আসলে আমরা পাবো? হুম, রুটিন করে আগাতে হবে আলামিন স্যার, হ্যাঁ এর মধ্যে, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের সময় আমরা ধরুন বুঝে, যেটা আমি সবসময় দেখেছি আর কি, এটা মানে একদম এক্সপিরিয়েন্স থেকে দেখা, যে আইএলটিএসটা অনেক দিন ধরে প্রিপারেশন নিতে পারে না স্টুডেন্টরা, সত্যি কথা যেটা। সো ধর তক্তা মারপের স্টাইলে আমাদেরকে 3 মাসের মধ্যে দিয়ে দিতেই হবে, তাহলেই হচ্ছে আপনাদের স্কোরটা চলে আসবে। সো এইভাবে একটু ধরে রাখবেন যে 3 মাস আপনারা একটু কষ্ট করবেন, এই সময়টাতে আপনাদেরকে আমি রুটিন টুটিন করে দিব। আর ওই যে দিন শেষে আলিম ভাইকে যেটা বললাম আর কি, যে যদি নিয়ত ঠিক থাকে তাহলে পথ আসলে বের হয়ে যায় আসলে। আর সবচেয়ে বেশি কষ্ট হয় হচ্ছে চাকরিজীবী বাচ্চার মা যারা আর কি, তারা সবচেয়ে বেশি স্ট্রাগল করে। তো এর বাইরে সবাই আসলে টাইম ম্যানেজ করতে পারে আলামিন স্যার। হ্যাঁ, ঠিক আছে, জি, চাকরিজীবী বাচ্চার মা তারা হচ্ছে আমার সবচেয়ে কষ্টে থাকে, কিন্তু বাকিরা হচ্ছে সময় মোটামুটি ম্যানেজ করতে পারে। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে, ওকে তাহলে। হ্যাঁ শেষ। দেবাশিস থ্যাংক শেষ, ইউ, ক্লাস আপনার অনেকক্ষণ আগে ক্লাসটা শেষ। যথেষ্ট ইন্টারেক্টিভ ছিল এবং খুব সুন্দর, মানে আমি এনজয় করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। দেখা হবে সবার সাথে ব্যাচ আমাদের শুরু হওয়ার পরে। টিল দাও, হ্যাভ এ নাইস টাইম।